পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান রাখতে কাজ করবে সরকার। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ। ৬৯% হ্যাঁ ভোট প্রমাণ করে জনগণ পরিবর্তনের পক্ষে, বললেন ডক্টর শফিকুর রহমান। জাতীয় নির্বাচন শেষে সংরক্ষিত নারী আসন নিয়ে দৌড়ঝাঁপ, নীতি নির্ধারকদের সঙ্গে বাড়িয়েছেন যোগাযোগ। দুঃসময়ের কর্মীদের সম্মান জানানো উচিত, বলছে বিএনপির নারী নেতৃত্ব। এবং পাঠক প্রকাশকের মহোৎসব অমর ২১শে বইমেলা শুরু হচ্ছে আজ। সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। বরাবরের মতোই শুক্র ও শনিবার থাকছে শিশু প্রহর। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পিলখানা হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান করে রাখতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার ঘোষণা দেন তিনি। এই ট্র্যাজেডিতে শহীদদের নামে গেজেট প্রকাশ করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় শহীদ সেনা দিবসের মতবিনিময়ে সেনাপ্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। জাতীয় বীর হিসেবে স্বীকৃত পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার সেনা অফিসারদের স্মরণে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে জাতীয় শহীদ সেনা দিবসের মতবিনিময় সভা যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেনা নৌ বিমান বাহিনীর প্রধান এবং বিজিবি মহাপরিচালক। জাতির ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। ১৭ বছর আগের বিভীষিকাময় সেই দিনের কথা স্মরণ করেন শহীদ পরিবারের সদস্যরা। মূল ষড়যন্ত্রকারী নির্দেশদাতাদের দেশের মাটিতে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। বিডিআর হত্যাকাণ্ডের যারা মূল ষড়যন্ত্রকারী বা হত্যার নির্দেশদাতা, তাদের এ দেশের মাটিতে প্রসিকিউশনের আওতায় আনা হোক। এই ৫৭ অফিসারের নাম যেন গ্যাজেট আকারে শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। শহীদদের স্মরণে ৫৯টি স্থাপনা শহীদদের নামে নামকরণের কথা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী এবং বিজিবি যৌথভাবে কাজ করছে। আমাদের জাতীয় জীবনে যেন ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পিলখানা হত্যাকাণ্ডে জড়িত ছিল তদন্ত কমিশনের এমন রিপোর্টের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও আছে রিপোর্টে। রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, কমিশনের রিপোর্ট। বক্তব্য শুরুতেই নিজেকে সেনা পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে পিলখানা হত্যাকাণ্ড মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে ওঠে। জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরো আধুনিক এবং শক্তিশালী করতে সরকার কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমি কেবল একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন সেনা পরিবারের সদস্য হিসেবে, একজন সহযোদ্ধার সন্তানের মতন আপনাদের সামনে, আপনাদের সাথে আজকে উপস্থিত হয়েছে। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার কাঠামোকে আর আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। মতবিনিময় শেষে শহীদ পরিবারের সঙ্গে সপরিবারে ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এর আগে সকালে পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন তারা। শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সামরিক কবরস্থানে নেমে আসে শোকের ছায়া।
পিলখানায় হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা ভরে স্মরণ। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে বীর সেনাদের প্রতি শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে বেশ কিছু সময় পালন করা হয় নীরবতা। আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ৩ বাহিনী প্রধান এবং শহীদ পরিবারের সদস্যরা। সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। পিলখানা নির্মমতার ১৭ বছরের এবারই প্রথম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে শ্রদ্ধা জানালেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বীর সেনানীদের প্রতি। শহীদ পরিবারের প্রত্যাশা, এবার অন্তত নেপথ্যের কুশীলবরা সামনে আসবে, নিশ্চিত হবে ন্যায় বিচার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাযজ্ঞের বিচারে নতুন কমিশন গঠন করছে না সরকার। অন্তর্বর্তী সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই নেওয়া হবে ব্যবস্থা। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ১৭ বছর আগে পিলখানা হত্যাযজ্ঞে সন্তান হারানো বাবা মা জাতীয় শহীদ সেনা দিবসে আসেন বনানীর সামরিক কবরস্থানে। সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে হন আবেগ আপ্লুত। বিচার হোক বা না হোক, নামগুলি উঠে আসুক, আমরা জানতে চাই যে এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত ছিল। বিচার তো বাবা চাই, বিচার চাইলে বিচার কেরা করে, বিচার তো করে। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা, কেউ স্ত্রী, আবার কেউ ভাই বোন। বছরের পর বছর শোকে পাথর হয়ে বেড়াচ্ছেন প্রত্যেকে। কোথায় বিচার? আমি বিচার দিচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ বিচার কর। শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ফজলে নূর তাপস সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এবং সাবেক সামরিক অনেক কর্মকর্তার নাম উঠে এসেছে। নৃশংস হত্যার বিচারে বিএনপি সরকারের দিকে তাকিয়ে শহীদ পরিবারের সদস্যরা। এখন পর্যন্ত কেন বের হচ্ছে না? এই তো যতক্ষণ বের না হবে ততক্ষণ তো আমরা শান্তি পাবো না। সরকার চেঞ্জ হয়েছে, দেখি ওনারা আমাদের কি বিচার এবার শোনায়। বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানা হত্যাযজ্ঞের বিচার চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। এর আগে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা ভয় পায় তারাই সেনাবাহিনীকে দুর্বল করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। নতুন কমিশন নয়, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই হবে বিচার। নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। শহীদ পরিবারদের আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা সহ নিহত হন ৭৪ জন। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস পিলখানা হত্যাকাণ্ড ১৭ বছর পেরিয়ে গেলেও এ হত্যার বিচার কাজ শেষ না হওয়ায় হতাশায় ভুগছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেয় এবার তারা কিছুটা হলেও আশাবাদী, হয়তো এবার শেষ হবে ইতিহাসের কলঙ্কময় অধ্যায়ের বিচার কাজ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই ১৭ বছরে পিলখানা হত্যাযজ্ঞের প্রতিবেদন সামনে আসেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান সরকারের আমলে বিচার নিশ্চিতের আশা প্রকাশ করেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
পরে জামাত আমির বলেন, ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই এতদিন সামনে আসেনি তদন্ত প্রতিবেদন। এ সময় বর্তমান সরকারের আমলে বিচার নিশ্চিতের আশা করেন তিনি। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি এই সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। শহীদদের স্মরণে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দাবি আর আলোচনার রহস্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে বিডিআর বিদ্রোহের হত্যার বিচার। সমস্ত জীবনগুলো শেষ হওয়ার পর লোক দেখানো ব্যবস্থা নিয়ে জাতির সামনে কেন নাটক করা হলো, এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সামনে সেই সেনা কর্মকর্তাদের যে আহাজারি এবং কান্না, সে ভিডিও কিন্তু এখনো জাতির সামনে ভাসছে। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পেছনে দেশবিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয় তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। এদিকে 28 ফেব্রুয়ারি জামাতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান দলটির সেক্রেটারি জেনারেল। বুধবার সচিবালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি। এ সময় টেলিফোনে জামাত আমিরের স্বাস্থ্যের খবর নেন তারেক রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির মোহাম্মদ শাহাবুদ্দিনের অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর বনানী কবরস্থানে শহীদ সেনাদের কবরে শ্রদ্ধা জানানো শেষে এই কথা বলেন তিনি। এদিকে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণভোটে 69% হ্যাঁ ভোট প্রমাণ করে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিল। বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে সেনা শহীদদের প্রতি দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপি নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে রাষ্ট্রপতির নীরব ভূমিকা ও নিষ্ক্রিয়তার কারণে গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত। বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে সরকারের দায়িত্ব হবে রাষ্ট্রপতির অভিশংসন। রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি, রাষ্ট্রের অভিভাবক, যেই সম্মান, শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রয়োজন, তার কোনোটাই আসলে তার নেই, বরং নানা অপরাধে তিনি অভিযুক্ত। ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এদিকে বুধবার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে এক আলোচনা সভায় বিরোধী দলীয় নেতা ও জামাত আমির শফিকুর রহমান বলেন, গণভোটে 69% হ্যাঁ ভোট প্রমাণ করে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিল। 69% জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, এইটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। এ সময় সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকার কথা জানিয়ে চাঁদাবাজি সহ সকল অন্যায় বন্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামাত আমির। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন শেষে এবার সংরক্ষিত নারী আসন নিয়ে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। সরকার ও বিরোধী দলের অনেক নারী নেত্রী সংসদের জায়গা নিশ্চিতে যোগাযোগ বাড়িয়েছেন নীতি নির্ধারকদের সঙ্গে। বরাবরের মতোই বিএনপি বলছে, দলের সঙ্গে সম্পৃক্ত এবং ভূমিকা রাখা নেত্রীদের মূল্যায়ন করা হবে। দলটির নারী নেতৃত্ব বলছে, দুঃসময়ের কর্মীদেরই সম্মান জানানো উচিত। বিস্তারিত মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ শেষে আগামী 12 মার্চ বসছে প্রথম অধিবেশন। ইতিমধ্যেই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি, প্রকাশিত হয়েছে গেজেটও। নতুন সংসদে বেশ কিছু জরুরি পদক্ষেপের মধ্যে সংরক্ষিত 50টি আসনে নারী সংসদ সদস্য মনোনীত করা অন্যতম। বিএনপি বলছে, অধিবেশন বসার পরই এ বিষয়ে কাজ শুরু হবে। যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। সংরক্ষিত আসন নিশ্চিতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন বিএনপি নেত্রীরা। 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বেশি প্রতিযোগিতা দেখা যাচ্ছে দলটির নারী নেত্রীদের মধ্যে। তারা বলছেন, দীর্ঘ সময় মাঠের রাজনীতিতে যারা যুক্ত তাদের প্রত্যাশা বেশি থাকাই স্বাভাবিক। আমরা যারা 46-47 বছর বা 42-43 বছর যারা দল করি, তাদের
যে অবদান, দলের সাথে যে সম্পর্ক, দলের জন্য যে কাজটা করেছি, আবার যারা আমাদের পরবর্তী জেনারেশন যারা মাঠে ছিল তাদের জায়গা থেকে তারাও মাঠে ছিল, তারাও দলের পক্ষে ফাইট দিয়েছে। ক্যাবিনেট যেভাবে গঠন হয়েছে বা এমপির মনোনয়ন যেভাবে 300 আসনে দেওয়া হয়েছে, এখানেও সেভাবেই আমার মনে হয় নবীন প্রবীণের একটা সমন্বয় করে মনোনয়ন দেওয়া উচিত। দুঃসময়ে মাঠে থাকলেও সুসময়ে যারা অন্তরালে চলে গেছেন তাদের খুঁজে বের করে প্রাপ্য সম্মান নিশ্চিতের তাগিদ বিএনপি নেত্রীদের। কত কষ্টের পর বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে আসছে, এখন কিন্তু অনেক দুধের মাছের অভাব নাই। ওই দুঃসময়ে কিন্তু একটা মানুষ খুঁজে পাওয়া খুব দুরূহ ব্যাপার ছিল। তো সেই সময়টায় যারা ছিল তারা কিন্তু অনেকটা অভিমান করে ঘরে ঢুকে যাচ্ছে। আমরা মনে করি যে দল তার সঠিক কাজটি করবেন, আসল মানুষটাকে খুঁজে বের করবেন। প্রায় 4 দশক জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত এই নেত্রী বলছেন, দেশের নারী ক্ষমতায়নে সংসদের সংরক্ষিত আসন গুরুত্বপূর্ণ একটি অবস্থান। এমন জায়গায় তাই সংসদীয় শিষ্টাচার বজায় রেখে নীতি তৈরির বিষয়ে যৌক্তিক অবস্থান তুলে ধরার মতো মেধাসম্পন্ন নারীদের প্রয়োজন। পার্লামেন্ট এটা একটা ডিবেটের জায়গা, এটা ল মেকারের জায়গা। এখানে আইন প্রণয়নের ব্যাপারে আপনার ভূমিকা নিতে হবে, এখানে ডিবেট হবে, এখানে বিরোধী দল থাকবে, তাদের কথার রেসপন্স করতে হবে। এখানে অবশ্যই সৎ, যোগ্য, দক্ষ এবং সুশিক্ষিত হতে হলে ভালো হয় এই ধরনের নারী নেতৃত্ব উঠে আসুক, এবং যা পরীক্ষিত তো বটেই। ত্রয়োদশ জাতীয় সংসদে আসন বিবেচনায় শুধু বিএনপির ভাগে যাবে 35টি সংরক্ষিত আসন। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী 11টি এবং এনসিপি পাবে 1টি আসন। সংবিধান অনুযায়ী নির্বাচনী ফলাফল সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। কক্সবাজারের কলাতলিতে লিকেজ থেকে গ্যাস পাম্পে ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত 15 জন। ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনীর 9 ইউনিটের 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন। যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বুধবার সকাল 11:15টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান তিনি। সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জুলাই ফাউন্ডেশন তহবিলের সদ্ব্যবহার, গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করা হবে। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, শহীদ পরিবার রয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়টি সিরিয়াসলি যে সরকার দেখছে, সেই বিষয়ে আজকে অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকেছিল। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন, তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা, এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। এদিকে দেশের তরুণ প্রজন্মের নৈতিক শিক্ষার জন্য সরকারি প্রচার মাধ্যম ও সামাজিক মাধ্যমকে কাজে লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে জনবান্ধব প্রচার মাধ্যম হিসেবে গড়ে তোলার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিটিভি এবং বাংলাদেশ বেতারকে কিভাবে আমরা জনগণের কাজে লাগাতে পারি সে বিষয়ে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য মূল্যবোধ গড়ার কাজে আমাদের সরকারের অধীনস্থ সমস্ত প্রচার মাধ্যমকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও আমরা কিভাবে কাজে লাগাতে পারি। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার কার্যালয়ে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন গভর্নর মুস্তাকুর রহমান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন গভর্নর নিয়োগ চলমান প্রক্রিয়া, ব্যাংক সহ আরও অনেক জায়গায় আসতে পারে পরিবর্তন।
ব্যাংকিং খাতের সংস্কার আর ঢেলে সাজানোর উদ্যোগের 1.5 বছর পর বাংলাদেশ ব্যাংক থেকে প্রস্থান করলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 2024-এর 14 আগস্ট আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হন আহসান এইচ মনসুর। সেই চুক্তি বাতিল করে বুধবার তাকে অব্যাহতি দেয় নতুন সরকার। এর আগে শেষ সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর জানান 5 ব্যাংক মার্জার বন্ধ করতে অপতৎপরতা চলছে, যেখানে 3.5 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে তো 32,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে এখন যদি ব্যাংকটা তারা পায়। এটা তো আমাদের কাম্য নয়, এটা তো জনগণের টাকা। সংবাদ সম্মেলন শেষেই খবর পান অব্যাহতি দেওয়া হয়েছে ডক্টর আহসান এইচ মনসুরকে। তার জায়গায় নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি রফতানিমুখী একটি পোশাক প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত ছিলেন। পদত্যাগ কোনো ইস্যু না, আমি এখানে আসছি সেবা দিতে, আমার যেতে 2 সেকেন্ড লাগবে না পদত্যাগ করতে, সেটা কোনো বিষয় নয়। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রী জানান গভর্নরের পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। ব্যাংক সহ আরো অনেক পদে পরিবর্তনের আভাস দেন তিনি। পরিবর্তন খালি বাংলাদেশ ব্যাংকে তো হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে এবং এটা তো হতেই থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রোগ্রাম আছে প্রেফারেন্স। লৌহ রঙের পোশাক পরিবর্তন চায় পুলিশ। অন্তর্বর্তী সরকারের আমলে চালু হওয়া পোশাক এরই মধ্যে পরিবর্তন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিশ্লেষকরা বলছেন পোশাক বদলের সিদ্ধান্ত ছিল হঠকারী, অর্থের অপচয় ছাড়া অর্জিত হয়নি আর কিছুই। আতর কাউসারের রিপোর্ট। বদলে যাওয়া পোশাক নিয়ে অস্বস্তি জানিয়ে পুরনো বা নতুন ইউনিফর্মে ফিরতে চায় পুলিশ। বিএনপি সরকার গঠনের সপ্তাহখানেকের মধ্যে এই দাবি তুলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে অন্তর্বর্তী সরকারের আমলে চালু হওয়া পোশাক পছন্দ নয় বেশিরভাগ সদস্যের। পুলিশের ক্যাডার কর্মকর্তাদের সংগঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার এসপি মোহাম্মদ আনিসুজ্জামান জানান বাহিনীর মতামত না নিয়েই পোশাক নির্বাচন করা হয়। বিবেচনায় নেওয়া হয়নি পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া, এমনকি অন্য সংস্থার সঙ্গে মিল থাকার বিষয়টিও। এই পোশাকটির সাথে বিভিন্ন মার্কেটের যে সিকিউরিটি এবং বিভিন্ন সংস্থার যে যারা ইউনিফর্ম পরে তাদের সাথে সিমিলার হয়ে যায়, বোঝা যায় না যে কে পুলিশ আর কে সিকিউরিটি গার্ড বা অন্য সংস্থার লোক। পুলিশ সদস্যরাও আমাদের কাছে উদ্বেগ জানিয়েছে যে ওই পোশাকটির সাথে আমাদের কাজকর্মের এবং আমাদের পুলিশকে যে সহসায় চিহ্নিত করা সেটি যাচ্ছে না। বিশ্লেষক বলছেন পুলিশের পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে অর্থের অপচয় ছাড়া আর কিছুই অর্জিত হয়নি। রাষ্ট্রের যে আর্থিক অবস্থা সেখানেই পোশাক সংস্কারের নামে পুলিশের পোশাক পরিবর্তন করার মধ্য দিয়ে এত বেশি পরিমাণ অর্থ খরচ করার সামর্থ্য কি আসলে আমাদের আছে? তা এই জায়গাতে ভুল সিদ্ধান্ত নেওয়া, ব্যক্তি ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা এবং যাদের উপরে প্রতিষ্ঠিত করা তাদের মতামত না থাকা, তো এই ব্যাপারগুলোর কারণেই আসলে আমাদের পেশাদারিত্বের জায়গাটা তৈরি হয়নি। পোশাক পরিবর্তনের সিদ্ধান্তকে হঠকারী আখ্যা দেন সাবেক এই পুলিশ প্রধান। বিভিন্ন সংস্থা, সরকারি এবং বেসরকারি এবং প্রাইভেট, অনেক সিকিউরিটি গার্ডরা এ পোশাক পরে, যেটা পুলিশের আত্মমর্যাদা অনেকটা লেগেছে আর কি। আমার মনে হয় তারা সেই জন্যে যে আমরা ভয়েস রেজ করতে পারিনি, এখন নতুন সরকার এসেছে, তো পোশাক চেঞ্জ করাটা এটা তো অনেক কষ্টলি ব্যাপার। এ অবস্থায় দ্রুত বর্তমান পোশাক বদলের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবেচনার অনুরোধ পুলিশ সদস্যদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় রাউজানের অলিমিয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান ইফতারের পর এলাকার একটি দোকানে বসেছিলেন মুজিব ভান্ডারী। সে সময় মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে মুজিবকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে পালিয়ে যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিএনপি করে রাজনীতি করে বিদেশ আসছিল আগে আছে প্রায় 20 বছর পরে এসব মানে নিন আর কি
গড় তাইনে হাসাব একটু এসব ইবে না ইয়ার পরে ওনাকে আমাদের এখানে গুলিতে আহত অবস্থায় নিয়ে আসা হয়। আসলে আহত না, ওনাকে যখন নিয়ে আসা হয় উনি অলরেডি মৃত ছিলেন, অর্থাৎ উনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। নড়াইলে পাল্টাপাল্টি হামলায় বাবা ছেলে সহ 4 জন নিহতের ঘটনায় আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে 7 জন আটক হলো। মঙ্গলবার রাতে সদর উপজেলার সিংকা এলাকার অভিযান চালিয়ে ইউপি সদস্য মোফাজ্জেলকে আটক করে পুলিশ। এর আগে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তুফান, লাজুক, জসিম ও সদর ও রনি শিকদার সহ 6 জনকে আটক করা হয়। তবে ঘটনা 3 দিন পেরিয়ে গেলেও এখনও পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। সোমবার ভোরে আধিপত্য বিস্তারের জেরে বড়কুলা এলাকায় দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হন, আহত হন অন্তত 10 জন। ভোরের সময় আরও থাকছে। 5 দিন ধরে চলছে ঢাকা দক্ষিণের সবচেয়ে বড় ময়লার ভাগাড়। বিষাক্ত ধোঁয়ায় অসহনীয় জনজীবন, বর্জ্য ব্যবস্থাপনা, ডিজিটালাইজেশনের জোর, সমন্বিত উদ্যোগের আশ্বাস। কক্সবাজারের কলাতলিতে গ্যাস পাম্পে ভয়াবহ আগুনে দগ্ধ হয়েছে 15 জন। ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনীর 9টি ইউনিটের 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি বন্ধ হয়ে যায় দূরপাল্লার যান চলাচল। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের কলাতলি এলাকা, সড়কের পাশেই নতুন স্থাপন করা হয়েছে গ্যাস পাম্প। বুধবার সন্ধ্যায় পাম্পে গ্যাস লিকেজ থেকে আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কিন্তু রাত 8টার দিকে গ্যাস লিকেজ থেকে হঠাৎ আবারও বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের কয়েকটি গাড়ি বিস্ফোরিত হওয়ার পাশাপাশি অগ্নিদগ্ধ হয় বেশ কয়েকজন, যাদেরকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। মাগরিবের পর থেকে আপনার গ্যাসের লিকটা হয়েছে। এখানে একটা এলপিজি ফিলিং স্টেশন দিচ্ছে নতুন, ওইটা থেকে গ্যাস ডিসচার্জ করতেছে। তো এরপরে এটা সাথে আমাদের বাসা, এরপরে আমরা বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার 10 মিনিট পরে বিস্ফোরণের শব্দ শুনতে পাই। যেগুলা অনেক গাড়ি ঘুরেও পড়ে গেছে আর কি, পাশে পার্কিং আছে। ঘটনার পরপর ছুটে আসে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী ও বিমান বাহিনী। চারদিক থেকে পাহাড়ের উপর দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা, কিন্তু বাড়তে থাকে আগুনের মাত্রা। ফুলি ফায়ারের উপর ডিটেল আছি, সো আমরা ফায়ারটাকে যতদূর কন্ট্রোল করতে পারছি এটার উপর কাজ করছি। আর যতক্ষণ পর্যন্ত আগুন নিবে না ততক্ষণ পর্যন্ত আমরা সাপোর্ট দিয়ে যাব। গ্যাস রিলিজ হচ্ছে, যার কারণে আমরা আশেপাশের লোকজনকে বলতেছি যাতে কেউ বিড়ি সিগারেট না খায়, যাতে কেউ আগুন না ধরায়, কারণ গ্যাস রিলিজ হলে আগুনটা আবার ছড়াই পড়বে। গ্যাস পাম্প থেকে ছড়িয়ে পড়ে গ্যাস। চারদিকে নিরাপত্তায় মাঠে নামে সেনাবাহিনী, বিজিবি ও বিমান বাহিনী। চারদিক থেকে বন্ধ রাখা হয় যানবাহন চলাচল, সরিয়ে দেওয়া হয় উৎসুক জনতাকে। প্রায় 100 মিটার মতো জায়গা কি পুরো আগুনে দগ্ধ। হ্যাঁ, তারপর ড্রাইভার ছিল এদিকে, উনি গাড়ি উঠে পড়ে গেছে। এই ঘটনায় গ্যাস পাম্প কর্তৃপক্ষকে দায়ী করছেন স্থানীয়রা। তাদের দাবি, ঘনবসতি এবং গুরুত্বপূর্ণ এলাকায় বড় দুর্ঘটনার শঙ্কা ছিল। যেহেতু একটা জনবহুল এলাকা এবং এখানে প্রচুর পরিমাণ মানুষজন থাকে, তাহলে এরকম একটা জায়গার মধ্যে, গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে এটাকে আরো সতর্ক হওয়া উচিত ছিল। ঘনবসতির মধ্যে এরকম পেট্রোল পাম্প এবং গ্যাস পাম্প করা সম্ভব না, কোনো মতেই সম্ভব না। অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চাঁদপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের 3 জন। কচুয়ার হোসেনপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নার সময় লিকেজ থাকা পাইপ থেকে গ্যাস বেরিয়ে আগুন লাগে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও দগ্ধ হন পরিবারের সদস্য 2 নারী সহ 3 জন। তাদের উদ্ধার করে প্রথমে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মাদারীপুরে খামারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে পুড়ে গেছে 28টি গবাদি পশু। বুধবার রাতে শিবচর উপজেলার শিবরায়ের কান্দিবা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার গবাদি পশুর খামারে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাঁচ দিন ধরে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় ময়লার ভাগাড়
মাতুয়াইল ল্যান্ডফিল। বিষাক্ত আর দুর্গন্ধযুক্ত ধোঁয়ায় অসহনীয় স্থানীয়দের জনজীবন। বড় পরিসরের এই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসে। পরিস্থিতি মোকাবেলায় বর্জ্য ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সামদানি প্রত্যয় রিপোর্ট। ময়লার স্তূপের ওপর ভারী ধোঁয়ার কুণ্ডলী, এর মধ্যেই অল্প অল্প করে জ্বলছে আগুন। বর্জ্যপোড়া ধোঁয়া ছড়িয়ে পড়েছে ডেমরা, কোনাবাড়ি, যাত্রাবাড়ি, জুরাইন সহ পার্শ্ববর্তী এলাকা ছাড়িয়ে রাজধানীর মতিঝিল পর্যন্ত। ঢাকার মাতুয়াইলে অবস্থিত দেশের সবচেয়ে বড় ময়লার ভাগাড়টি এভাবেই জ্বলছে 5 দিনেরও বেশি সময় ধরে। বর্জ্যের বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন, শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা। বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হলেও যথাযথ পদক্ষেপ না থাকায় ক্ষোভ স্থানীয়দের। এই ধোঁয়াটা নিঃশ্বাস করতে হাঁপানির মতন রোগ হয়ে যেতেছে, আর ঠান্ডা কাশ আর কমতেছে না। আমাদের ঘর বাড়ির যে চারদিকে যে ইয়েগুলো ধোঁয়ায় আমরা নিঃশ্বাস ফেলাইতে পারতেছি না। আমাদের ছোট বাচ্চাদের অনেক ক্ষতি হয়। সারাদিনই মোটামুটি জ্বলতে থাকে, আর রাতের বেলা আরও এটা বেশি তীব্র থেকে তীব্র হয়ে যায়। আর বাকি বাচ্চারা শ্বাস নিতে পারে না, রুমের মধ্যে একদম অক্সিজেনের অভাব মনে হয় এরকম লাগছিল। এই কোনাটার মধ্যে টানি, এরপর একটা ফায়ার সার্ভিস আইছিল গাড়ি, আমরা বরকি খাওয়াইতেছি, করতেছি, আবার বলছে নিবামু। এরপরে পরের দিন আয় পুরাটা লেগে গেছে। যে ধোঁয়া হয়েছে, এই ধোঁয়া যাত্রাবাড়ি অঞ্চলে মশা যে অবস্থায়, যে এটা ময়লার জায়গা না, এই জায়গা তো মশার স্থান। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস, তবে বিভিন্ন সমস্যার কারণে এত বড় পরিসরে কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের। এখন এক জায়গায় আগুনটা না, এটা এই জানেন আপনারা, এই ময়লা ডিপোটা হলো 181 একর জায়গা নিয়ে। এখানে বিশাল বিশাল যে পাহাড়, অর্থাৎ ময়লার যে পাহাড়গুলো আছে, তো এই পাহাড়গুলোতে আজকে একটা টাইমে 3-4টা আগুন লাগছে। সকালবেলা গতকালকে আমরা যে পাহাড় আগুন হয়েছি, সকালবেলা থেকে আরেকটা লাগছে। চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব, তবে এটা স্পেসিফিকলি আমি বলতে পারবো না যে কতক্ষণ লাগতে পারে। ঢাকায় প্রতিদিন 2 সিটি কর্পোরেশনে বর্জ্য উৎপাদিত হয় প্রায় 7,500 টন। উৎপাদিত বর্জ্যের প্রায় 55%ই সরাসরি ড্রেন, খাল ও জলাশয়ে মিশছে। এতে তৈরি হচ্ছে বড় ধরনের স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও নির্দিষ্ট কর্মপরিকল্পনা ছাড়া সম্ভব নয় দূষণ রোধ। আপনি একটা ময়লা ফেলবেন, ময়লা ফেললে কি হচ্ছে? আমরা কাউকে ময়লা ফেললে তাকে কি কোনো শাস্তি দিচ্ছি না। আমরা কি ওই ময়লা যে সে না ফেলে নিজের কাছে রাখবে, এই শিক্ষা কি তাকে দিচ্ছি? প্রপার জায়গায় ফেলার শিক্ষা কি তাকে দিচ্ছি? সেটাও দিচ্ছি না। আমরা সেটাকে একদম ল্যান্ডফিলে ফেলে সেটাকে আরও বেশি মানে সেখান থেকে মিথেন উৎপন্ন হচ্ছে, বিভিন্ন রকম আরও বেশি ক্ষতি করছে প্রকৃতি। কিন্তু ওইটাকে যদি আমি ওয়েস্ট আকারে ট্রিট না করে ওয়েলথ আকারে ট্রিট করতাম, তাহলে কিন্তু এমন হইতো যে ওইটা থেকে আমি আরও অন্য প্রোডাক্ট তৈরি করতে পারছি। এখনকার টেকনোলজি এত উন্নত, সো এই টেকনোলজিকে কেন আমরা ব্যবহার করছি না? এটা ব্যবহার করা খুবই জরুরি, এবং সে ব্যবহারের মাধ্যমে আমরা তো আমাদের যে ভয়ঙ্কর একটা অবস্থা, সেই অবস্থা থেকে বের হয়ে আসতে পারি। এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেয়ার আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আমরা চেষ্টা করব, এবং সেটার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলো একাই দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। জনগণও সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ, নাগরিক সচেতন না হয়। বর্জ্য পুনর্ব্যবহার, পৃথকীকরণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকার বর্জ্য সমস্যার এই সংকট মোকাবিলা সম্ভব বলে অভিমত বিশ্লেষকদের। আমার পেছনে জ্বলছে মাতুয়াইল ল্যান্ডফিল, যার ধোঁয়ায় আচ্ছন্ন গোটা পরিবেশ। এ চিত্র ঢাকার গোটা বর্জ্য অব্যবস্থাপনাকেই চিহ্নিত করে। যে প্রকৃতি আমাদের বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল, সেটিকেই আমরা তিলে তিলে শেষ করছি না বুঝেই। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রগুলোকে আধুনিক প্রযুক্তির আওতায় আনলেই রোধ করা সম্ভব হবে পরিবেশ দূষণ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনে প্রতি বছর আগুন লেগে পুড়ে যায় বনাঞ্চল। জীববৈচিত্র্যের ক্ষতি ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বন বিভাগ। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের প্রবেশ পথগুলোতে বিড়ি, সিগারেট ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করতে পারবেন না জেলে, বাওয়ালি ও স্থানীয়রা। সচেতনতা বাড়াতে বন সংলগ্ন লোকালয়ে প্রতিদিন মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানায় বন বিভাগ। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট।
প্রতি বছর শুষ্ক মৌসুমে আগুন লাগে সুন্দরবনে, এতে ব্যাপক ক্ষতি হয় বনের। প্রতিবার অগ্নিকাণ্ডের পর তদন্ত করে বন বিভাগ। প্রায় প্রতিটি তদন্তেই এক শ্রেণীর অপরাধী চক্রের জড়িত বিষয়টি উঠে আসে। এবার যেন এমন ঘটনা না ঘটে সেজন্য নেওয়া হয়েছে সতর্কতা। বন বিভাগ জানায়, বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মংলা উপজেলার বন সংলগ্ন সুন্দরবন, পূর্ব বন বিভাগের জিউধরা, চিলা, জয়মণি, কপিলমণি ও কটকাসহ প্রবেশপথে বিড়ি, সিগারেট ও দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করতে পারবেন না জেলে, বাওয়ালি ও স্থানীয়রা। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীও। এই সময় আইলি সুন্দরবনে আগুন লাগে, আর যাতে আগুন না লাগাইতে পারে সেজন্য আমরা মাঠে আছি। সুন্দরবন সুরক্ষায় আমাদের বন বিভাগ কঠোর অবস্থানে আছে, যাতে করে ওই দুষ্কৃতিকারীরা বনে প্রবেশ করতে না পারে। গণসচেতনতা বাড়াতে বন সংলগ্ন লোকালয়ে প্রতিদিন মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের ওখানে প্রায় ৮-১০ কিলোমিটার এলাকা ব্যাপী কিন্তু বিশেষ করে নাংলি, ধানসাগর ক্যাম্প, তারপরে কলমতেজি, এগুলো গুলশেখালি, এই জায়গাগুলোতে কিন্তু এই মাইকিং এবং প্রচারণ এবং মসজিদে সংবাদ দেওয়া। এইটা আসলে আগুন লাগানোর যে সময় অন্তত এপ্রিল মাস পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব। বন বিভাগের তথ্য মতে সুন্দরবন পূর্ব বিভাগে গত 23 বছরে 27 বার অগ্নিকাণ্ডে 100 একরের বেশি বনভূমি পুড়ে যায়। সময় সংবাদ, বাগেরহাট। মেহেরপুর সদর হাসপাতালে নেই রেবিস ভ্যাকসিন। কুকুর বিড়ালের কামড়ে ভ্যাকসিন নিতে এসে ফিরে যাচ্ছেন আক্রান্ত রোগীরা। হাসপাতালে গত 5 মাস ধরে ভ্যাকসিন ছাড়া সেবা দিতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। এদিকে ফার্মেসিতেও মিলছে না টিকা। ফয়সাল হোসেনের ছবিতে বেন ইয়ামিনের রিপোর্ট। কুকুর, বিড়াল, বানরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়, আর এই রোগ থেকে রক্ষা কবচ র্যাবিস ভ্যাকসিন। মেহেরপুর জেনারেল হাসপাতালের জলাতঙ্ক বিভাগে প্রতিদিন গড়ে 150 জন রোগী আসেন জলাতঙ্কের টিকা নিতে। তবে গত 5 মাস ধরে হাসপাতালে র্যাবিস ভ্যাকসিন না থাকায় বাইরে ফার্মেসি থেকে কিনে টিকা দিতে হচ্ছে রোগীদের। এখন ফার্মেসিতেও দেখা দিয়েছে সংকট। কোম্পানিগুলোতেও অর্ডার দিলেও ভ্যাকসিন মিলছে না বলে জানান ফার্মেসি মালিক। এমন পরিস্থিতিতে রোগীরা পড়েছেন বিপাকে। বরাদ্দ না থাকায় প্রতিদিন এই রোগীরা হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন। মেহেরপুরে সব ঔষধের দোকান দেখলাম, দেখার পর আমি পালাম না। গত দফায় আসছিলাম, আবার গতকাল কি ডেট ছিল, তাও ধরেন ভ্যাকসিনের অভাবে আমরা দিতে পারিনি। 800-900 দাম, এমনি বলে পাওয়া যাচ্ছে খোলা মেলা 500 বলে, এখন তো পাওয়াই যাচ্ছে না। হসপিটাল কর্তৃপক্ষকে জানাচ্ছি যে জলাতঙ্কর ভ্যাকসিন জেনে এখানে রাখা হয়। কোম্পানি থেকে সাপ্লাই দিচ্ছে কম, আর দেশে অর্ডার দিয়েছি 10-20টা করে, আসছে 2টা 3টা 5টা করে আসছে। আবার যাইছি সপ্তাহে 3টা শিউলাই, 3টার মধ্যে 1 শিউল আসতেছে, 5 শিউল আসতেছে না। ভ্যাকসিনের স্বল্পতার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে। আমি ন্যাশনালি ট্রাই করছি যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি তৈরি করে এগুলা, ওদেরও কাঁচামালের শর্টেজ ছিল। তো আমার 10 ভায়াল আমি প্রিজার্ভ রাখছি, যে খুব বেশি ক্রাইসিস হলে তখন এটা আমি ইউজ করতে পারবো 10 ভায়াল একমাত্র। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে গেল 5 মাসে মেহেরপুর জেনারেল হাসপাতালে র্যাবিস ভ্যাকসিন নিয়েছেন 17,000 রোগী। সময় সংবাদ, মেহেরপুর। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 10টা 55 এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.1। কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা এবং সিলেটেও ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পন অনুভূত হওয়ায় বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় 112 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে 75 কিলোমিটার দক্ষিণ পূর্বে। বড় আবাদে সেচ সুবিধা নিশ্চিত করতে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিচ্ছে সরকার। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, সেচ মৌসুমে কৃষকদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এই জন্য রাতে সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে। সিএনজি স্টেশনের গ্যাস ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদনে। শুভ খানের রিপোর্ট। কেউ প্রস্তুত করছেন ক্ষেত, কেউ বা চারা। দল বেঁধে ধান রোপণে কৃষকের ব্যস্ততা এখন মাঠ জুড়ে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চলতি মৌসুমে সারা দেশে 50,54,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 88% জমিতে চারা রোপণ শেষ হয়েছে। এখন দরকার পর্যাপ্ত পানি সেচ। এজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান কৃষকরা। এখন বর্তমান তো কারেন্টটা ভালোই আছে, এইভাবে যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু সামনে 34 বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি আবার ফিরে আপনারা ওই মানে সারাদিনে 2 বার কারেন্ট দেন 2 ঘন্টা আর 22 ঘন্টা কারেন্ট নাই, তাহলে তো চলবে না। কারেন্টটা এইভাবে যদি থাকে আমাদের খুব যথেষ্ট। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে সারা দেশে সেচ সংযোগধারীর সংখ্যা 4,98,000। বর্তমানে সারা দেশে বিদ্যুতের দৈনিক চাহিদা প্রায় 13,000 মেগাওয়াট। গরম এবং বোরো আবাদে সেচ সুবিধা নিশ্চিত করতে গিয়ে এই চাহিদা বেড়ে দাঁড়াতে পারে 17,000 থেকে 18,000 মেগাওয়াটে। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, যে কোনো মূল্যে বোরো আবাদে সেচ দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য রাতে সিএনজি স্টেশন বন্ধ রেখে সেই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে। ইরি সিজনও শুরু হয়ে গেছে, এইটাতে যাতে ভালোভাবে বিদ্যুৎটা দেওয়া যায় সেই দিকে আমরা খুবভাবে মানে নজরদারি করছি। রাত্রিবেলা সিএনজি পাম্পগুলো চলবে না, সিএনজি পাম্পগুলো যে থেকে যে গ্যাস সাশ্রয় করবো সেটা আমরা জেনারেশনে দেব। আমরা চেষ্টা করব নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য। বর্তমানে রোজা উপলক্ষে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাজারে চাহিদা থাকায় বীজ পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠছেন কুষ্টিয়ার কৃষক। চাহিদা ও দাম ভালো পাওয়ায় বেড়েছে আবাদ। বীজ পেঁয়াজ উৎপাদন আরও বাড়াতে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে বীজ পেঁয়াজ আবাদ। পরিপক্ক হয়েছে বেশিরভাগ ফুল। কুষ্টিয়ার কুমারখালীতে চলছে বীজ পেঁয়াজ আবাদ। কৃষক বলছেন সাধারণ পেঁয়াজের তুলনায় বীজে আয় বেশি হয়। উৎপাদনের সময় লাগে প্রায় 4 মাস। চাহিদা বেশি থাকায় ভালো দামও পাওয়া যায়। এই কারণে দিন দিন বাড়ছে আবাদের পরিমাণ। নিজের চাহিদা মিটিয়ে জেলার বাইরে বিক্রির আশা চাষিদের। আমি যদি গ্রাম থেকে নিতে পারি তাহলে আমার অর্ধেক টাকায় আমার বীজটা পাবো, এই জন্য আমি দেখতে আসছি, পরামর্শ নিতে আসছি। যদি এই বের ভালো হয় সামনের বের থেকে আমিও এই কদম চাষ করতে চাই। বাহিরের থেকে অনেক টাকা দামে বীজ কিনতে হয়, এই জন্য উদ্বুদ্ধ হয়ে নিজেরাই উৎপাদন শুরু করছে। কৃষি উপসহকারী সহ কোনো কৃষি বড় কর্মকর্তা এখন পর্যন্ত আমাদের মাঠে আসে নাই। সরকার যদি আমার স্বল্প ঋণে যদি আমার সহযোগিতা করে আমি আগামীতে দ্বিগুণ চাষ করব। কৃষি বিভাগ বলছে বীজ পেঁয়াজের উৎপাদন বাড়াতে এরই মধ্যে 40 জন কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে। প্রয়োজনে আরও কৃষককে প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হবে। গত অর্থ বছরে এই পেঁয়াজের বীজ কদম উৎপাদনের জন্য 40 জন কৃষককে কৃষি প্রণোদনার আওতায় নিয়ে আসছি। এছাড়া আমরা কৃষককে বিভিন্ন সময় প্রশিক্ষণের মাধ্যমে নিয়ে এসেছি যাতে করে পেঁয়াজের বীজ উৎপাদন করতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে কুষ্টিয়া কুমারখালী উপজেলায় চলতি মৌসুমে 30 হেক্টর জমিতে বীজ পেঁয়াজ আবাদ হয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মুকুলে ভরে গেছে সাতক্ষীরার আম বাগান। গতবারের তুলনায় এবারও বেশি মুকুল আসায় বাম্পার ফলনের আশা বাগান মালিকদের। রফতানিযোগ্য আম উৎপাদনে সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মমতাজ আহমেদ বাপ্পির পাঠানো তথ্য ও সোহাগ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। গাছে গাছে মুকুলে পূর্ণ, আম গাছের পাতা ছাপিয়ে এখন শুধু ফুলগুলোই দৃশ্যমান। দেশের বাজারে সর্বপ্রথমে আম নামে সাতক্ষীরায়। এবছর শীতের তীব্রতা কম থাকায় সময়ের আগেই মুকুল এসেছে। বর্তমানে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বাগানের শ্রমিকরা। আম গাছে মুকুল সুন্দর হয়েছে, মুকুলে আম গাছ ভরে গেছে। যদি দাম একটু বেশি পাই তাহলে মোটামুটি এবছরে লাভে পাবো। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমি 15 থেকে 20 লক্ষ টাকা বেচা বিক্রি করতে পারবো, আমি আশাবাদী। ঠিকমতো ফলন হয় তো এবার পরিকল্পনা আছে আমাদের কমপক্ষে 20 টন আম এই বাগান থেকে বিদেশের বাজারে রপ্তানি হতে পারে বলে আশা করি। রপ্তানিযোগ্য আম উৎপাদনে সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। মনে করছি যে যদি এই অনুকূল অবস্থা থাকে এবছর 100 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করতে সক্ষম হব। হিমসাগরের যে চাহিদা এবং হিমসাগরের যে গুণগত মান এবং স্বাদ সেটাকে অক্ষুণ্ণ রেখে আমরা কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। কৃষকরা খুব আনন্দিত এবং গাছের বাগানের পরিচর্যা করছে। আশা করছি আমরা আগাম আম উৎপাদন করে
সমগ্র বাংলাদেশ সহ বিদেশে রপ্তানি করতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে এবছর সাতক্ষীরায় ৪,১৪০ হেক্টর আয়তনের বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০,৯০০ মেট্রিক টন আম। সময় সংবাদ, সাতক্ষীরা। অমর ২১শে বইমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। এবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। শুক্র ও শনিবার থাকছে শিশুদের আকর্ষণ শিশু প্রহর। এদিকে এই বইমেলায় এবার কোনো মবের শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। রাত পোহালেই শুরু হচ্ছে বাঙালির আবেগ ও পাঠক প্রকাশকদের মহোৎসব অমর ২১শে বইমেলা। স্টলগুলোতে চলছে শেষ মুহূর্তের কাঠামো নির্মাণ ও রঙের কাজ। কর্মীরা জানান দিনরাত সমান তালে কাজ করছেন তারা। লক্ষ্য একটাই, উদ্বোধনের পরেই যেন স্টলগুলো ক্রেতা ও দর্শনার্থীদের জন্য প্রস্তুত থাকে। সিরিয়ালে মনে করেন আমি ফুটুন টুটুন কাটটা আস্তে আস্তে মানে কমপ্লিট করে আসি, এখন ফিনিশিংটা দিতে লাল, সাদা, নীল অনেক পদের কালার রং করতে আছে। ২-১টা কাজ বাকি রয়েছে, এগুলো আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বুধবার সকালে মেলার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। বলেন, বইমেলা ঘিরে এবার কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। বইমেলার সার্বিক নিরাপত্তায় থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। বইমেলায় বাংলা একাডেমি ও সরহদ্দি উদ্যান গেট কেন্দ্রিক এবং আভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নরমালি আশঙ্কা নেই, তারপরে আমাদের প্রস্তুতি থাকবে। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানায়, এবার বইমেলায় অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। থাকছে না কোনো প্যাভিলিয়ন। প্রকাশকদের যে দ্বিধাবিভক্তি ছিল সেগুলো কেটে গেছে। স্বতঃস্ফূর্তভাবে সবাই মেলা এখন অংশগ্রহণ করার জন্য এসেছেন। ৫৪৯টি প্রতিষ্ঠান আর ১,০১৮টা স্টল আমরা বরাদ্দ দিয়েছি। এবার দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে সকাল ১১টায়। এর বাইরে প্রতি শুক্র শনিবার শিশুদের আকর্ষণ শিশু প্রহরও থাকছে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত। দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। শুক্র শনি বা বন্ধের দিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আর শিশু প্রহর শুক্র শনি সকাল 9টা থেকে 11টা। বইমেলার এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। ঈদ ফ্যাশনে পিছিয়ে নেই ছেলেরাও। হালকা নকশার পাঞ্জাবি আর ড্রপ শোল্ডার শার্টের চাহিদা এবার শীর্ষে। নজর পড়েছে বুটকাট প্যান্টেও। ফ্যাব্রিক বাছাইয়ের ক্ষেত্রে বিক্রেতারা মাথায় রাখছেন আরামের বিষয়। ঈদ এলেই ধুম পড়ে নতুন জামা কেনার, তবে তা অবশ্যই হতে হবে ট্রেন্ডি। এবার ঈদের ছেলেদের পোশাকে প্রাধান্য পাচ্ছে ড্রপ শোল্ডার পাঞ্জাবি আর শার্ট। চাহিদা শীর্ষে রয়েছে বুটকাট প্যান্টও। রঙের ক্ষেত্রে আগ্রহ বেশি হালকা বা প্যাস্টেলে। আমি একটা পাঞ্জাবি কিনবো যেটা সফট, খুব একটু কোয়ালিটি হাই থাকবে, সফট এক্সক্লুসিভ, মানে আগে যেটা হয়তো অনেকে পরে নাই, নতুন কিছু। সবাই নর্মালি সিম্পল কালার পছন্দ করে, আমি একটু কালারফুল পছন্দ করি। আমি একটু কিনলে প্রিন্টিং কিংবা কালারফুল কিছুর মধ্যে আমি চাচ্ছি এবার। অনেকেই কাঙ্ক্ষিত পোশাক কিনতে ঘুরছেন দোকানে দোকানে। কয়েকটা দোকানে আমি ঘুরে দেখলাম, তো যখন আমি কম্পেয়ার করি লাস্ট 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স, মাশাআল্লাহ এবার অনেক 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 নাইস কালেকশন, ইভেন দো মনের মতো ড্রেস পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানান, প্রতিটা কালেকশনের ফেব্রিক বাছাই করা হয়েছে ক্রেতার চাহিদা আর আরামের কথা মাথায় রেখে। ড্রপ শোল্ডারের শার্ট আছে আমাদের, হাফ স্লিভ, সামনে যেহেতু গরম সেজন্য আমাদের হাফ স্লিভ শার্টের হিউজ কালেকশন অলরেডি চলে আসছে। পাঞ্জাবির ভিতরে সিম্পল ডিজাইনটা এখন সবচেয়ে বেশি কাস্টমার চুজ করতেছে। রমজানের মাঝামাঝি পর্যায়ে বিপণী বিতানে আরও নতুন কালেকশন আসবে বলেও জানান ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহ ব্যবধানে নাটোরের পাইকারি বাজারে সব ধরনের সবজির দাম কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। দাম কমায় স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। বিস্তারিত জানাতে নাটোর শহরের স্টেশন বাজারে রয়েছেন আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। নাটোরে এক সপ্তাহের ব্যবধানে সকল সবজির দাম কিন্তু কমে এসেছে। রমজান মাসের শুরুতে আমরা যেটি দেখেছি সব ধরনের সবজির দাম চড়া থাকলেও কিন্তু আজ যেটি আমরা দেখছি সকাল থেকে নাটোর স্টেশন বাজারে সব সবজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত কিন্তু কমে এসেছে। আমরা যেটি আজ সকালে স্টেশন বাজারের এখানে দেখছি যে বেগুন 20 থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে, ফুলকপি 20 টাকা কেজি, পাতাকপি 10 টাকা পিস, লাউ 10
10 থেকে 15 টাকা পিস, আলু 10 থেকে 12 টাকা কেজি, টমেটো 10 থেকে 30 টাকা কেজি, সিম 5 থেকে 15 টাকা কেজি, পালং শাক 5 টাকা কেজি, মূলা 10 থেকে 12 টাকা কেজি বিক্রি হতে দেখেছি। তবে একটি বিষয় আজকে নতুন হিসাবে গ্রীষ্মকালীন সবজি যেটি আমরা দেখেছি যে সাজরে, সেটি কিন্তু 100 টাকার উপরে বিক্রি হতে দেখেছি। এই এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমে আসার পেছনে কিন্তু যে আড়তদাররা যেটি বলছে, রমজান মাস উপলক্ষে সরবরাহ সঠিক থাকলেও কিন্তু চাহিদা কমে এসেছে। এই চাহিদা কমে আসার প্রেক্ষিতে কিন্তু দাম কমেছে। এই দাম কমের প্রেক্ষিতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরলেও কিন্তু দুর্ভোগে রয়েছেন যে কৃষকরা। তারা কিন্তু বলছেন যে বর্তমান যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচের সাথে তারা সামঞ্জস্য করে উঠতে পারছে না, ফলে লোকসান গুলছেন বলে দাবি করছেন। তবে একটি বিষয় যেটি কৃষি বিভাগ বলছে যে প্রায় 1,22,000 মেট্রিক টন সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে। শীতকালীন সেই সবজিগুলোর মধ্যে কিন্তু প্রতিদিন প্রায় 1,500 থেকে 2,000 মেট্রিক টন সবজি কিন্তু এখন নাটোর জেলার বিভিন্ন সরবরাহ হচ্ছে। তবে একটি বিষয় কৃষি বিভাগ বলছে যে নাটোর জেলার মোট চাহিদা রয়েছে 520 থেকে 700 মেট্রিক টনের মধ্যে। বাকি সবজি বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকলেও সে বাইরের ক্রেতারাও কিন্তু না থাকার কারণে এবং না আসার কারণে কিন্তু কমে এসেছে। আজকে যে আমরা দেখছি সকাল থেকে নাটোর শহরের যে বৃহত্তম সবজির বাজার, স্টেশন বাজার, এখানে সরবরাহ কিন্তু পর্যাপ্ত দেখেছি। প্রায় 1,500 থেকে 2,000 মনের উপরে বিভিন্ন ধরনের সবজি এখানে সরবরাহ হয়েছে। তবে একটি বিষয় যে কৃষি বিভাগ বলছে যে শীতকালীন সবজি কিন্তু শেষ পর্যায়ে চলে আসার কারণে তারা কিন্তু এখন গ্রীষ্মকালীন সবজির দিকে নজর দিয়েছে। তবে শেষ মুহূর্তে যে কৃষকরা লোকসান গুনছেন রমজান মাসের কারণে, চাহিদা কমে আসার কারণে, সেটি কিন্তু দাবি করছেন। তবে যে এই বাজার থেকে নাটোর জেলার বিভিন্ন শহরের বিভিন্ন বাজারগুলোর পাইকারি ক্রেতা আসলেও সেগুলোও কিন্তু আমরা নাটোর শহরে কিন্তু সেই ক্রেতাগুলোও কিন্তু আমরা কম দেখেছি, এবং সবজি যেখানে যে বিক্রি হতো সেটি কিন্তু অনেক দেরিতে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে স্টেশন বাজারের সবজির সর্বশেষ অবস্থা। যুক্ত ছিলাম নাটোরে। রমজানে মাছের সরবরাহ বেড়েছে রাজশাহীর বাজারগুলোতে। সরবরাহ বাড়লেও চাহিদা বেশি থাকায় কমেনি দাম। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। আড়তদারদের হাকডাক এবং যারা পাইকার ক্রেতারা রয়েছেন তাদের দরদাম সব মিলিয়ে জমজমাট রাজশাহীর নওদাপাড়া যে পাইকারি মাছের বাজার সেটি, এবং রমজান মাসের শুরু থেকেই মাছের বাজার বাড়তি। প্রতি কেজি মাছের দাম অন্যান্য সময়ের তুলনায় অন্তত 20 থেকে 30 টাকা বেড়েছে, এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা যেটি বলছেন যে বাজারে সরবরাহ অনেক বেশি এবং চাহিদাও অনেক বেশি, যার ফলে দামের যে হেরফের সেটি হয়নি, এবং রমজান মাসের শুরু থেকেই দাম চড়া, এবং তারা বলছেন যে এই চড়া বাজার আরো অন্তত 1 সপ্তাহ থাকবে। আমরা বাজার ঘুরে যেটি দেখলাম যে রুই মাছ যেটি 1 কেজি ওজনের সেটি 260 টাকা থেকে 270 টাকা দরে বিক্রি হচ্ছে। 2 কেজি ওজনের যে রুই মাছগুলো রয়েছে বা তার থেকে একটু বড় সেগুলো 340 টাকা থেকে 350 টাকা দরে বিক্রি হচ্ছে। কাতলা 1 কেজি ওজনের 250 টাকা, এবং 2 কেজি এবং তার উপরের যে কাতলা মাছগুলো রয়েছে সেগুলো 320 থেকে 330 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোনোচেক্স, তেলাপিয়া এগুলো 150 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। সিলভার কাপ ছোট যেগুলো 1 কেজি ওজন সেগুলো 180 টাকা, এবং বড়গুলো 200 থেকে 220 টাকা। মৃগেল মাছ বিক্রি হচ্ছে 220 টাকা দরে, এবং একই সাথে মিনার কাপ যেগুলো রয়েছে 180 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে। পাবদা মাছ যেটি রয়েছে সেটি চাষের 370 থেকে 380 টাকা। দেশি পুঁটি মাছ যেটি সেটি 100 থেকে 150 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। শিং মাছ চাষের সেটি 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাঙাশ মাছ ছোট যেগুলো 1 কেজি ওজনের 170 থেকে 180, এবং 2 কেজি ওজনের যে পাঙাশগুলো রয়েছে সেগুলো 200 থেকে 250 টাকা। কালবাউস মাছ প্রতি কেজি ছোট মাছগুলো যেগুলো সেগুলো 400 টাকা, এবং 2 কেজি বা তার উপরের যেগুলো 450 থেকে 500 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং আমরা যেটি দেখলাম যে এখানে ইলিশ মাছ যেগুলো রয়েছে সেগুলো 1200 টাকা থেকে 1800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে রমজান মাসের শুরুতে ক্রেতাদের আসলে মাছের নিয়ে অনেক আগ্রহ থাকে, এবং তারা যারা ভোক্তারা রয়েছেন তারা মাছ রমজান মাসের শুরুর দিকে বেশি কেনেন, যার কারণে
এই রমজান মাসের পুরোটা সময় কিন্তু মাছের যে চাহিদা সেটি বাড়তে থাকে এবং মাছের দামও বেশি হয়। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা বলছেন যে এই সময় যারা মাছ ব্যবসায়ী রয়েছেন বা যারা পুকুরে মাছ চাষ করেন তারা এই সময়ের জন্য অপেক্ষা করেন। এই সময় পুকুরের পানি যেমন কমতে থাকে তেমনি মাছ অনেক বেশি ধরা পড়ে এবং বাজারে যেহেতু দাম ভালো পাওয়া যায় সে কারণে যারা মাছ চাষ করেন তারা এই সময় খুব বেশি মাছ নিয়ে আসেন এবং যার ফলে আমরা দেখছি যে এখানে মাছের সরবরাহ বেশি। এবং এই মাছ শুধু রাজশাহীর ক্রেতা তা নয়, এটি কিন্তু ঢাকা, সিলেট, কুমিল্লা, চিটাগাং সেখানেও কিন্তু এই মাছগুলো সরবরাহ হয়ে থাকে এবং তারা বলছেন যে সারা দেশেই রমজান মাসে ভোক্তাদের যেহেতু এই মাছের চাহিদা বেশি থাকে সে কারণে সারা দেশে এই রাজশাহীর যে নওদাপাড়া আমচত্বর পাইকার বাজার রয়েছে সেখান থেকে মাছ সরবরাহ হয়ে থাকে এবং সেখানে যেহেতু সরবরাহ বেশি এবং এখানে চাহিদা বেশি সে কারণে দাম কিছুটা বাড়তি থাকে। এখানকার যারা আড়তদাররা রয়েছেন তারা যেটি বলছেন যে রমজান মাসের 15 দিন যে 15 রোজা অর্থাৎ রমজানের মাঝামাঝি সময় থেকে এই দাম কিছুটা কমবে এবং তখন ভোক্তারা অন্যান্য সময় যে স্বাভাবিক দাম থাকে সেই দামে আসলে এই মাছ কিনতে পারবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মাছের বাজারে অন্তত প্রত্যেক দিন 1 কোটি টাকার মাছ বিক্রি হয়। এই ছিল আমার কাছে রাজশাহী নওদাপাড়া আমবাজার থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম রাজশাহীতে। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ। হিলি সীমান্তের 285 মেইন পিলার সংলগ্ন স্টেশন এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ওই যুবককে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন, কথা বলেন বিএসএফ সদস্যদের সঙ্গে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে আটক যুবককে ফেরত দেওয়ার আশ্বাস দেয় বিএসএফ। বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ট্রলারে ডাকাতি ও জেলেদের জিম্মি করার সময় জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ তার 8 সহযোগীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 8 জেলেকে। কোস্টগার্ড জানায়, মহেশখালীর সোনাদিয়া চর সংলগ্ন সাগরে ডাকাতের কবলে পড়ে ফিলিংস ট্রলার FB মায়ের দোয়া 3 জরুরি সেবা নম্বরে ফোন দিয়ে বিষয়টি কোস্টগার্ডকে জানান জেলেরা। অভিযান শুরু করে কোস্টগার্ড। একটি ট্রলারকে সন্দেহ হলে থামার সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে নৌযানটি। ধাওয়া করে ট্রলারটি জব্দ করে কোস্টগার্ড। এ সময় 3টি আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর এবং তার 8 সহযোগীকে আটক করা হয়। কিশোরগঞ্জে কর্মচারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা দিতে আসা 9 পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রত্যেককে দেয়া হয়েছে 15 দিনের কারাদণ্ড। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, 20 ফেব্রুয়ারি রাজস্ব প্রশাসনের অধীনে 20তম গ্রেডে জনমল নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুধবার উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় কিছু পরীক্ষার্থীকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় লিখিত খাতার হাতের লেখার সঙ্গে তাদের তাৎক্ষণিক লেখার পাওয়া যায়নি কোনো মিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রক্সি পরীক্ষার কথা স্বীকার করেন তারা। প্রথমবারের মতো খুলনায় নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন উড়াল সড়ক সহ 3টি লিংক রোড প্রকল্প। 715 কোটি টাকার এ প্রকল্পের মূল কাজের প্রায় 70% এরই মধ্যে শেষ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিরালা থেকে সিটি বাইপাসের সরাসরি সংযোগ হলে কমবে শহরের যানজট। তবে নকশার কিছু সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। সড়কের মাঝে তৈরি হচ্ছে সেতু, নির্মাণে ব্যস্ত শ্রমিকরা। প্রথমবারের মতো খুলনা সড়কে দেখা মিলবে ফ্লাইওভার। নগরের নিরালা আবাসিক এলাকা থেকে সিটি বাইপাস পর্যন্ত সংযোগ সড়কের মাঝে তৈরি হচ্ছে এই অবকাঠামো। খুলনা মহানগরীতে যান চলাচল স্বাভাবিক ও যানজট নিরসনে সিটি বাইপাস থেকে 3টি লিংক রোড নির্মাণ প্রকল্পের একটি নিরালার এ সড়কটি। দৃষ্টিনন্দন উড়াল সেতু সহ প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যের নতুন 4 লেনের সড়কের 70% কাজ শেষ হয়েছে। 2018 সালে শুরু হওয়া এ প্রকল্প চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। স্থানীয়রা বলছেন, সড়কগুলো চালু হলে শহরের যানচাপ কমার পাশাপাশি ভারী যানবাহন বাইপাস ব্যবহার করতে পারবে। যে কয়টা বাইপাস সড়ক আছে শহরে ঢোকার জন্য সবগুলোরই বাজে অবস্থা। ওভারব্রিজটা হলে আমাদের যাতায়াতের জন্য সুবিধা হবে এবং অ্যাক্সিডেন্টও অনেক কম হবে। এই রোডটা হইলে আমাদের
মনে করেন যে গাড়ি ঘোড়া চালানোর জন্য অনেক সুবিধা। বেড়ার ওই মুখটা কিন্তু কনজেস্টেড এবং ওইখানে যদি একটা ওভার ব্রিজের মতো না করে দেওয়া হয় তাহলে ওইখানে একটা যানজট সৃষ্টি হবে। এই সড়কটা যদিও আনকমপ্লিট, তারপরও দেখা যাচ্ছে যে খুব শর্ট টাইমে শহরের ভিতরে প্রবেশ করতে পারতেছি। তবে উড়াল সড়কের নিচে যান চলাচলের সুযোগ না রাখা এবং নকশার কিছু সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদরা। তাদের মতে নিরালা মোড় প্রশস্তকরণ ও আংশিক পুনর্নকশা না করলে প্রত্যাশিত সুফল মিলবে না। দুইটা প্রবণতা দেখা যেতে পারে, একটা হচ্ছে ট্রাফিক জ্যাম আর একটা হচ্ছে ট্রাফিক অ্যাক্সিডেন্ট। কারণ ওইগুলোর কিন্তু ইন্টারসেকশনগুলোকে সুন্দরভাবে ট্রাফিকভাবে ডিজাইন না করলে সেখানে কিন্তু একটা জ্যাম হওয়ার সম্ভাবনাও থাকবে এবং হাই স্পিডের গাড়িগুলোর সাথে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকবে। ভবিষ্যতের কথা বিবেচনায় রেখেই সড়কগুলো নকশা করা হয়েছে দাবি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের। ব্রিজের কাজটা আমাদের 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো তারপরে আমরা হয়তো মেবি জুন, জুলাই বা এপ্রিলের আগস্ট দিকে হয়তো কার্পেটিংয়ের কাজটা করে রাস্তাটা আমরা করে দিতে পারবো। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে প্রকল্পের অন্য 2 সড়কের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রায়েরবহল পর্যন্ত সড়কের কাজ 40% ও বাস্তুহারা থেকে পুরাতন সাতক্ষীরা সড়ক পর্যন্ত সড়কের অগ্রগতি প্রায় 60%। মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে 715 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। 3 বছরের বেশি সময় ধরে খুলনার ডুমুরিয়া উপজেলার বেশিরভাগ নদী খাল কচুরিপানায় ঢেকে গেছে। এসব নদী খালে নৌযান চলাচল এবং মাছ শিকার বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে এলাকার মৎস্যজীবী, কৃষক ও স্থানীয়রা। কচুরিপানা অপসারণের দাবি তাদের। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। যতদূর চোখ যায় শুধুই কচুরিপানা। দেখে বোঝার উপায় নেই এটি খুলনার ডুমুরিয়া উপজেলার অন্যতম নদী শোলমারী। শুধু শোলমারী নয়, কচুরিপানার চাদরে ঢেকে গেছে উপজেলার ডুমুরিয়া সদর, রংপুর, গুটুদিয়া, ধামালিয়া, রঘুনাথপুর ইউনিয়নের নদী, খাল, বিল সব। সরেজমিনে দেখা যায় অর্ধশত নদী খালে কচুরিপানা বেড়ে যাওয়ায় সম্পূর্ণ বন্ধ নৌযান চলাচল। মাছ ধরারও সুযোগ নেই কোনো, ফলে তৈরি হয়েছে জীবিকার সংকট। একই সাথে দৈনন্দিন কাজেও নদী খালের পানি ব্যবহার করতে না পারায় রীতিমতো দুর্বিষহ জীবন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই পানি দিয়ে কোনো কিছু করা যায় না, গন্ধ হয়ে গেছে, চুলকনি। স্থায়ী করার জন্য এটা কচুরিপানা হয়ে ভরে গেছে। আমরা এখন সেই সাবেক মাছ পোনা পাচ্ছি না। নদীর এই দাপটা কচুরিটা যদি না থাকে তাহলে লোকের অনেক উপকার হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় ডুমুরিয়ায় চলতি মৌসুমে 22,132 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর অর্ধেক জমি নদীখাল সংলগ্ন এলাকায়। এসব এলাকার কৃষকরা বলছেন কচুরিপানা ও নষ্ট পানির কারণে একদিকে ব্যাহত হচ্ছে সেচ কাজ, অপরদিকে পণ্য পরিবহনে ব্যয় বেড়েছে দ্বিগুণ। এই কচুরিপানার জন্য কৃষক খুব দুর্ভোগে আছি। ডবল ক্যারিং খরচ দিয়ে আমাদের ধান বহন করতে হচ্ছে। জনপদের এমন দুর্ভোগ সত্ত্বেও কচুরিপানা অপসারণের আপাতত সুযোগ নেই জানিয়ে জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। আর প্রশাসন বলছে নেওয়া হবে সমন্বিত উদ্যোগ। প্রকল্পের কাজ চলমান আছে, সেখানে আপনার দেশি বিদেশি এক্সপার্টরা কাজ করতেছে। তারা চেষ্টা করতেছে যে এই জলাবদ্ধতা নিরসনে কোনো পথ, স্থায়ী কোনো সমাধান বের করা যায় কিনা। স্থানীয় সূত্র বলছে উপজেলার অন্তত 56টি নদীখাল বর্তমানে কচুরিপানায় পূর্ণ হয়ে রয়েছে। এসব নদীখালের কচুরিপানা অপসারণ করা গেলে একদিকে যেমন হারানো কর্মসংস্থান ফিরে পাবে হাজারো মানুষ, তেমনি সচল হবে এ অঞ্চলের অর্থনীতির চাকা। খুলনার ডুমুরিয়া থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। মাগুরায় বছরের পর বছর ধরে বন্ধ জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ। পানি না পেয়ে আবাদে নির্ভর করতে হচ্ছে স্যালো ইঞ্জিন চালিত গভীর নলকূপের ওপর। বাড়ছে ফসল উৎপাদনের খরচ। জিকে প্রকল্পের কেন্দ্রে নতুন পাম্প স্থাপন ও খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রামিম খানের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। মাগুরার শ্রীপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের দিগন্ত বিস্তৃত মাঠ, পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খাল। একসময় এই খালের পানিতেই মাঠ জুড়ে ফসল ফলাতেন কৃষকেরা, তবে এখন পুরোপুরি বন্ধ পানি সরবরাহ। বাধ্য হয়ে এলাকার কৃষকরা গভীর নলকূপের পানির উপর নির্ভর করে আবাদ করছেন। পানি সরবরাহ বন্ধ থাকায় ধান চাষ কমিয়ে এখন ঝুঁকছেন বিকল্প ফসলে। একই চিত্র শ্রীপুর উপজেলা সহ সদর উপজেলার বিভিন্ন এলাকাতেও। কোথাও 10 বছর, কোথাও 15 বছর ধরে নিয়মিত পানি সরবরাহ বন্ধ রয়েছে। সবশেষ 3 বছর আগে পুরোপুরি পানি সরবরাহ বন্ধ করে দেয় জিকে সেচ প্রকল্প। দ্রুত সমস্যা সমাধান করে পুরো জেলায় পুনরায় পানি সরবরাহের দাবি কৃষকদের। স্যালোয়ালারা 2 বের 1 বের পানি
পানি দিয়ে আমাদের 5 ভাগের 1 ভাগ ধান নিয়ে নেয়। এখন আবার যদি সেই খাল করানো হয় তাহলে ফের ভালো হয়। কেনালের পানিতে খরচা কম, যদি কেনালের যদি ট্যাক্সও নেয় তাও কম। নিজের অর্থায়নে পানির ব্যবস্থা করি, এতে আমাদের বিঘা প্রতি 10-15 হাজার টাকা খরচ পড়ে যায়। আমাদের মেন দাবি হচ্ছে আমাদের কেনালে পানি লাগবে, পানি থাকলে পরে আমাদের চাষ করতে সুবিধা হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, জিকে প্রকল্পের কেন্দ্রে নতুন পাম্প স্থাপন ও খাল খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাস্তবায়ন হলে কেটে যাবে পানি সংকট। রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন একটা প্রকল্প অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পাম্পগুলোকে পুনঃস্থাপন ধরা হয়েছে। এই পাম্পগুলো পুনঃস্থাপন হলে আমি বিশেষ করি যে পানি একদম মাগুরার টেইলিন পর্যন্ত আসবে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে মাগুরায় প্রধান সাবসিডিয়ারি ও টারশিয়ারি খাল রয়েছে 142.57 কিলোমিটার। এর আওতায় আবাদযোগ্য জমির পরিমাণ 9,846 হেক্টর। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। ভোরের সময় আরও থাকছে। ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দেয়া ভাষণে 2023 সালের হামাসের হামলার তীব্র নিন্দা। গাজা ইস্যুতে নিশ্চুপ মোদিকে প্রকৃত বন্ধু আখ্যা নেতানিয়াহুর। কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতিদিন ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে হাজারো জেলিফিশ। সৈকতের বালুচরে আটকা পড়ে মারা গিয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। বিপাকে পড়ছেন পর্যটকরা। জেলিফিশের এই অস্বাভাবিক আধিক্যকে সমুদ্রের পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার সতর্ক সংকেত হিসেবে দেখছেন গবেষকরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের বুকে, তার সঙ্গে ভেসে আসছে স্বচ্ছ ছাতার মতো দেহের অসংখ্য জেলিফিশ। গত 2-3 সপ্তাহ ধরে 29 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকতের বিস্তীর্ণ অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে হাজার হাজার জেলিফিশ। কিছু মৃত্যু, আবার কিছু জীবিত অবস্থায় তীরে এসে বালুচরে আটকা পড়ে নিস্তেজ হয়ে যাচ্ছে। পচে ছড়াচ্ছে দুর্গন্ধ, এতে অস্বস্তিতে পর্যটকরা। অন্যদিকে উপকূলে মাছ শিকার করতে গিয়ে জেলেদের জালে জেলিফিশ পেঁচিয়ে ছিঁড়ে যাচ্ছে জাল, নষ্ট হচ্ছে রশি। প্রচুর পরিমাণে জেলিফিশ দেখা যাচ্ছে, তো পিছল খাওয়ার মতনই অবস্থা। যেগুলো এখানে আটকা পড়ে যায় ওগুলো তো এখানে বসে মারা যায়, এবং মারা যাওয়ার পর এখানে একটা দুর্গন্ধ আসে। শরীরে যদি লাগে তাহলে চুলকায় এবং ইনফেকশন হয় এবং ত্বকের জন্য খুব ক্ষতিকর। নদীর মধ্যে জাল ফেলাইলে বেশিরভাগই জালের সাথে জেলিফিশ উঠে। জালের ক্ষতি তো ক্ষতি, এরপর জাল আনতেও পারি না এবং মাছও বাজে। যেই জায়গায় জিনিসটা লাগে সেই জায়গায় নষ্ট হয়ে যায়, মানে আমাদের জালে বাজে জাল নষ্ট হয়। গবেষকরা বলছেন, সামুদ্রিক খাদ্য শৃঙ্খলে জেলিফিশ সাধারণত শিকার প্রাণী। সামুদ্রিক কাছিম এবং টোনা ম্যাকারেলের মতো বড় মাছেরা এগুলো খেয়ে থাকে, কিন্তু অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ ট্রোলিং ও দূষণের কারণে এসব শিকারী মাছ ও কাছিমের সংখ্যা কমে যাওয়ায় প্রাকৃতিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে দ্রুত বাড়ছে জেলিফিশের সংখ্যা। এছাড়া জেলিফিশ মাছের ডিম ও পোনা খেয়ে ফেলায় ভবিষ্যৎ মৎস্য সম্পদও ঝুঁকিতে পড়ছে। পরিবেশের জন্য অবশ্যই শঙ্কাজনক। আর একটা পরিবেশের ভারসাম্য নির্ভর করে হচ্ছে খাদ্য শৃঙ্খলের উপরে। যখন খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটে তখনই আমাদের পরিবেশের যে ভারসাম্যটা আছে, পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। আজকে এই অবস্থা কেন? এই অবস্থার পিছনে বড় একটা কারণ হচ্ছে যে ইকোলজিক্যাল ইমব্যালেন্স। এই ইকোলজিক্যাল ইমব্যালেন্সের কারণেই একটা অর্গানিজম না থাকার কারণে আরেকটা অর্গানিজম অধিক পরিমাণে বেড়ে গেছে। উপকূলে ভেসে আসা এই প্রজাতিটি স্থানীয়দের কাছে সাদা জেলিফিশ বা নোনা নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম ফাইলোরিজা পাংটাটা। বছর 2 আগেও অনুরূপভাবে জেলিফিশের আধিক্য দেখা দিয়েছিল এই উপকূলে জেলিফিশের এই অসাবে দেখছেন। তারা বলছেন, দ্রুত গবেষণা এবং টেকসই মৎস্য আহরণের কার্যকর পদক্ষেপ না নিলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। আজ জেনেভায় পরমাণু ইস্যুতে 3য় দফার বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। সংলাপের আগে বুধবার ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। ইরানের পার্লামেন্ট স্পিকার হুশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। দুই দেশের মধ্যকার অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে IAEA। ইরানকে পরমাণু ইস্যুতে চুক্তি করাতে চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থান করছে বিশ্বের বৃহত্তম রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। এছাড়া সমুদ্রে ছড়িয়ে পড়েছে মার্কিন 5ম নৌবহরের জাহাজ। ট্রাম্প প্রশাসনের এই বিশাল সামরিক উপস্থিতি তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা।
সামরিক চাপের মধ্যেই বৃহস্পতিবার জেনেভায় বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। তবে বৈঠকের আগে তেহরানকে অর্থনৈতিকভাবে আরও বেকায়দায় ফেলতে চায় ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় বুধবার দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এবার লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানিকে, যারা তেহরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে অর্থায়ন করছে বলে অভিযোগ মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাফ জানিয়েছেন, ট্রাম্পের নেতৃত্বে এই সর্বোচ্চ চাপ ক্যাম্পেইন ইরানকে পরমাণু অস্ত্র ও সন্ত্রাসবাদে অর্থায়ন থেকে বিরত রাখতেই পরিচালিত হচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। তিনি স্পষ্ট করে বলেন, তেহরান সম্মানজনক কূটনীতির পথে হাঁটতে রাজি, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আলোচনার টেবিলে বসে আঘাত করতে চায় তবে তাদেরকে ইরানের প্রতিরক্ষা বাহিনীর শক্তিশালী জবাবের মুখোমুখি পড়তে হবে। এত উত্তেজনার মাঝেও সমঝোতার আশা ছাড়েননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির নির্দেশনায় তারা বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান এবং জেনেভা আলোচনায় একটি অনুকূল ফলাফলের অপেক্ষায় আছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেন, ইরানের কাছে এখন পরমাণু অস্ত্র না থাকলেও মজুদ থাকা উপাদানগুলো যে কোনো সময় অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। এই অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইন রাজ্যে জনতা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 18 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 14 জন। নিহতদের মধ্যে নারী ও 4 শিশু রয়েছে। বিমান হামলার পর কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে। আকস্মিক এ হামলা থেকে বাঁচতে গ্রাম ছেড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামটি রাখাইন রাজ্যের রাজধানী থেকে প্রায় 33 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। 2024 সালের মার্চ মাস থেকে এই এলাকা নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে মিয়ানমার। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বিশ্বজুড়ে বাণিজ্যিক অস্থিরতার মাঝে নতুন সমীকরণের সন্ধানে চীন সফর করছেন জার্মান চ্যান্সেলর। বুধবার প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকের পরে জার্মান চ্যান্সেলর জানান, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 120টি বিমান কিনবে চীন। এছাড়া জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতেও দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতার স্মারক সই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতি যখন বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক তখনই চীন সফরে গেলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্শ। বুধবার স্থানীয় সময় সকালে চীনের রাজধানী বেইজিং পৌঁছান তিনি। সফরের শুরুতেই চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মের্শ। এরপর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর। সেখানেই আসে সফরের সবচেয়ে বড় ঘোষণা। বৈঠক শেষে মের্শ জানান, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 120টি বিমান কিনবে চীন। বলেন, এমন সফর কতটা ফলপ্রসূ হতে পারে এই চুক্তিই তার প্রমাণ। এছাড়া জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতেও দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে। বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অস্বস্তিকর বিষয়গুলো এড়িয়ে যাননি মের্শ। গত বছর চীনের সাথে জার্মানির যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। জার্মান চ্যান্সেলর সরাসরি জানিয়েছেন, বাজার ব্যবস্থায় সমতা ফেরাতে বেজিংকে আরও স্বচ্ছ হতে হবে। জবাবে শি জিনপিংও দুই দেশের মধ্যে কৌশলগত বিশ্বাস ও খোলাখুলি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। দেশে ফেরা বা প্রকাশ্যে আসায় সাকিব মাশরাফির ওপর নেই নিষেধাজ্ঞা। মামলার বিষয়ে সমাধান করতে হবে ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে, জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। উন্নত জীবনের খোঁজে আয়ারল্যান্ড ছাড়লেন হাজার হাজার নাগরিক। গত 7 বছরে এই সংখ্যা ছাড়িয়েছে 2.25 লাখ, যাদের বড় অংশই তরুণ তরুণী। ন্যাশনাল ইউথ কাউন্সিল অফ আয়ারল্যান্ডের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে দেশত্যাগের আশঙ্কাজনক সব তথ্য। আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই সংকট নিরসনে আগামী বাজেটে বিশেষ কিছু প্রস্তাব দিয়েছে সংস্থাটি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
আয়ারল্যান্ড এখন বড় উদ্বেগের নাম দেশ ত্যাগ। পরিসংখ্যান বলছে 2024 সালে 70,000-এরও বেশি মানুষ দেশ ছেড়েছেন, যা গত এক দশকে সর্বোচ্চ। এমনকি 2025 সালেও এই ধারা অব্যাহত ছিল। গেল বছর দেশ ত্যাগ করেছেন প্রায় 65,000 মানুষ। ন্যাশনাল ইউথ কাউন্সিল অফ আয়ারল্যান্ডের সাম্প্রতিক জরিপ বলছে দেশটির 84% তরুণই মনে করেন আবাসন সংকট তাদের দেশ ছাড়ার প্রধান কারণ, আর 94% মতে অস্বাভাবিক বাড়ি ভাড়া এখন সবচেয়ে বড় আর্থিক বোঝা। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কাজের সুযোগের অভাবকেও গুরুত্ব দিচ্ছেন অনেকে। প্রতি 5 জন তরুণ তরুণীর মধ্যে 3 জনই এখন উন্নত জীবনের আশায় বিদেশের পথে পা বাড়ানোর কথা ভাবছেন। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র তাদের পছন্দের শীর্ষ তালিকায়। এই সংকট কাটাতে বেশ কিছু পরামর্শ দিয়েছে NYCI। এর মধ্যে 25 বছরের কম বয়সীদের ভাতা বৃদ্ধি, তরুণ কর্মীদের সর্বনিম্ন মজুরির হার বাতিল করা, বিনামূল্যে গণপরিবহন সুবিধা এবং আবাসন সমস্যা নিরসনের বিষয়টি অন্যতম। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও বলছেন সরকার যেন এসব বিষয়ে গুরুত্ব দিয়ে এবছরের বাজেট পেশ করে। সরকারের পক্ষ থেকে তরুণ প্রজন্মের জন্য, কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য যদি লোভনীয় কিছু অফার থাকে, লোভনীয় কিছু সুযোগ সুবিধা তারা দিতে পারে এই কর্মক্ষম জনগোষ্ঠীকে কিংবা তরুণ প্রজন্মকে, তাহলে মনে হয় তাদেরকে খুব সহজেই দেশের ভেতরে ধরে রাখা খুব সহজ হবে। তরুণ সমাজকে এদেশে বসবাস করার ক্ষেত্রে উৎসাহী করে তোলার জন্য সরকার অবশ্যই সংস্থাটির সুপারিশমালাকে গুরুত্ব দেবেন বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। ন্যাশনাল ইউথ কাউন্সিল সতর্ক করে বলছে সরকার যদি দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেয় তবে ভবিষ্যতে দক্ষ জনশক্তির অভাবে বড় সংকটে পড়বে আয়ারল্যান্ড। একটি দেশ গঠনে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই তরুণরা যখন দেশ ছেড়ে চলে যায় তখন সেটি শুধু বর্তমানেই সংকট সৃষ্টি করে না, বরং আগামী দিনের জন্য অশুনি বার্তাও। তাই আসছে বাজেটে সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে, এমনটাই প্রত্যাশা এখানের নাগরিকদের। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। জুতো তৈরির পদ্ধতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। কৃত্রিম বুদ্ধিমত্তা আর রোবোটিক প্রযুক্তির ছোঁয়ায় মাত্র কয়েক মিনিটেই তৈরি হচ্ছে এক একটি জুতো। দক্ষিণ কোরিয়ার বুসানে রোবট দিয়ে রানিং শু তৈরির বিশাল এক কারখানা খুলেছে বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অন রানিং। ভূরাজনৈতিক ঝুঁকি আর শুল্ক জটিলতা এড়াতেই এই অটোমেশন প্রযুক্তির দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। মেশিনের নিখুঁত কারুকাজ আর রোবোটিক হাতে দ্রুত সঞ্চালন, কোনো মানুষের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে অ্যাথলেটদের পছন্দের রানিং শু। দৃশ্যটি দক্ষিণ কোরিয়ার বুসানে অবস্থিত সুইজারল্যান্ডের জনপ্রিয় ব্র্যান্ড অন রানিং এর নতুন কারখানার। 2024 সালের প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো লাইট স্প্রে প্রযুক্তি উন্মোচন করে চমক দেয় ব্র্যান্ডটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার পুরোদমে শুরু হয়েছে বাণিজ্যিক উৎপাদন। যেখানে সাধারণ একটি জুতো তৈরিতে 200টি আলাদা ধাপ পার করতে হয়, সেখানে 32টি রোবট সমৃদ্ধ এই কারখানায় একটি মাত্র অটোমেটেড প্রসেসেই তৈরি হচ্ছে জুতার ওপরের অংশ। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের জুতার 90% তৈরি করে ভিয়েতনামে, বাকি অংশ আসে ইন্দোনেশিয়া থেকে। কিন্তু চীন ও ভিয়েতনামের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আর সাম্প্রতিক লজিস্টিক জটিলতায় হিমশিম খাচ্ছে উৎপাদনকারীরা। এই সংকট মোকাবিলায় এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপেও রোবট কারখানা তৈরির পরিকল্পনা করছে অন রানিং। বাজার বিশ্লেষকরা বলছেন বড় বড় ব্র্যান্ডগুলো যেভাবে ক্রেতার কাছাকাছি উৎপাদন কেন্দ্র সরিয়ে আনছে, তাতে ভবিষ্যতে ম্যানুফ্যাকচারিং খাতে রোবটের প্রভাব আরও বাড়বে। অন্তরা সেন, সময় সংবাদ। দেশে ফেরা বা প্রকাশ্যে আশ্রয়ে সাকিব মাশরাফির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তবে নিজেদের নামে থাকা মামলাগুলো ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমেই সমাধান করতে হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 2024-এর মেতে যুক্তরাষ্ট্র সিরিজের পর থেকে নির্বাসনে সাকিব আল হাসান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে ঢোকার চেষ্টা করেও পারেননি সাবেক টাইগার অধিনায়ক। তবে রাজনৈতিক পালাবদলে এখন আর বাংলাদেশে ফেরায় বাধা নেই সাকিবের।
হত্যা মামলা, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ সাকিবের নামে একাধিক মামলার নথি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে বিসিবি। সরকারও এসব মামলার ব্যাপারে নমনীয়, তবে আইনি প্রক্রিয়া সমাধানের কাজ এই অলরাউন্ডারের কাঁধেই তুলে দিল মন্ত্রণালয়। একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকেও। রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম তাদের। এদিকে আর্থিকভাবে অসচ্ছল ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর দ্বারস্থ হচ্ছে মন্ত্রণালয়। ব্যাখ্যা দিয়েছেন বাফুফেকে 3টি স্টেডিয়াম বরাদ্দের। ফিফার অর্থায়নে তারা আমাদের স্টেডিয়ামগুলোকে সংস্কার করবে এবং সেই স্টেডিয়ামগুলো আরও নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হবে। ফেডারেশনগুলো যারা অসচ্ছল তাদের পাশে কিভাবে আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলো পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাবলম্বী করা, খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করার পাশাপাশি আমরা যাতে আমাদের খেলাগুলোকে দেশীয়ভাবে সমৃদ্ধ করে যাতে আন্তর্জাতিক অঙ্গনে যাতে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারি, এই জন্য আমরা তাদের সকলের কাছে সহযোগিতা চেয়েছি। আগের সরকারের মতো অবকাঠামোগত খাতে গুরুত্ব না দিয়ে আপাতত মাঠ উদ্ধারে মনোযোগ দিচ্ছেন আমিনুল হক। সবার জন্য খেলাধুলা নিশ্চিতে কেবল বিভাগ কেন্দ্রিক পরিকল্পনা নয়, জেলা ও উপজেলা ভিত্তিক খেলার মাঠ তৈরি করতে চান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। জনপদে যেখানে খালি জায়গা রয়েছে সেখানে মাঠগুলোকে সংরক্ষণ করে যাতে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অবগত হয়েছেন যে আমাদের নারী বিপিএল এর সূচি চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন সময় অনুযায়ী 4 এপ্রিল চট্টগ্রামে পর্দা উঠবে বাংলাদেশ নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটের। সেখানে গ্রুপ পর্ব শেষে মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলা নববর্ষের উৎসবের দিন ফাইনাল ম্যাচ আয়োজনের চিন্তা বিসিবির। পাশাপাশি টি20 বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। শেষ বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে চূড়ান্ত হয়ে গিয়েছিল সব। এরপর বাকি কাজটুকু করার দায়িত্ব দেয়া হয় নারী উইং এর হাতে। পুরুষদের মতো এবার নারীদেরও বিপিএল করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএল বিগ ব্যাশের দেখা দেখি নারী ক্রিকেটের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করেই এই ভাবনা এসেছে বোর্ড কর্তাদের মাথায়। কিন্তু করব বললেই তো আর হয় না, তার জন্য প্রয়োজন যথেষ্ট প্রস্তুতি, যার ধারাবাহিকতায় কয়েক দফা বৈঠকের পর টুর্নামেন্টের একটা সূচি চূড়ান্ত করেছে বিসিবির নারী উইং। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে প্রথম নারী বিপিএল। তবে সাধারণত এসব টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন মিরপুরে হলেও এবারের পুরুষ বিপিএল এর মতোই নারী বিপিএলও শুরু হবে রাজধানীর বাইরে। চট্টগ্রামের সাগরিকায় উদ্বোধনী সহ গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি, তবে ফাইনাল হবে ঢাকার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামেই। বাংলা নববর্ষের উৎসবের দিন এই ম্যাচ আয়োজনের চিন্তা বোর্ডের। আমরা অলরেডি ডিক্লেয়ার করেছিলাম যে 3rd এপ্রিল থেকে 15th এপ্রিলের মধ্যে এটা হবে। এখন পর্যন্ত আমরা যেটা নির্ধারণ করেছি যে 4th এপ্রিলে আমাদের ম্যাচ স্টার্ট হবে এবং সেটা আমরা চিটাগংয়ে করব। তারপরে আমরা ক্লোজিংটা করব ঢাকাতে এবং সেটা হবে 14th এপ্রিলে। জানেন যে নববর্ষ সেদিন আমাদের। বিপিএল বললেই এখন দেশের মানুষের মনে আসে একটাই প্রশ্ন, টাকাটা ঠিকঠাক পাবেন তো ক্রিকেটাররা? কারণ বিপিএল এর এত বছরেও আর্থিক দেনা পাওনার হিসেবটা মেলাতে পারেনি ক্রিকেট বোর্ড। কিন্তু এই জায়গায় বেশ কঠোর বিসিবির নারী উইং চেয়ারম্যান জানালেন, দেখে শুনেই দেয়া হবে ফ্র্যাঞ্চাইজি, যাতে লেনদেনের ক্ষেত্রে কোনো অস্বচ্ছতা না থাকে। পেমেন্টগুলোকে এনশিওর করব এবং এনশিওর করব যে টাইমলি যাতে এটা ডিসবার্সমেন্টও হয়, যে প্লেয়ারের যেটা পাওনা সেটা যাতে যায়। যারা টিম ওনার্স হবে আমরা সেভাবে করে সিলেকশনগুলো করব। এটা ফার্স্ট টাইম হতে যাচ্ছে, সো আই হোপ যে আমরা ভালো কিছু ওনার্স পাবো যারা ওই ধরনের ক্রেডিবিলিটি আছে এবং ওই ধরনের সামর্থ্যটা আছে, যাতে করে এটা সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা প্রতিপালিত করতে পারি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পরপরই বিশ্বকাপে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো ইংল্যান্ডে যাওয়ার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে মেয়েদের জন্য একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা জানালেন রুবাবা দৌলা। স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবেন জ্যোতিরা। ভেরি সুন তারা যাবে ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ খেলতে। তার আগে আমরা যেটা করছি অ্যাকচুয়ালি বিপিএল, তারপরে কিন্তু একটা হোম সিরিজ হচ্ছে এখানে আসছে এবং তারপরে আবার একটা ট্রাই সিরিজের আমরা এখন অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি। তো স্কটল্যান্ডে যাবে, স্কটল্যান্ড, নেদারল্যান্ড অ্যান্ড বাংলাদেশ খেলবে ভেরি সুন।
এদিকে জাহানারা কাণ্ডে মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ রয়ে গেছে ক্রিকেট পাড়ায়। কিন্তু রুবাবাদৌলা মনে করেন আইনের ভেতরে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে মঞ্জুকে। আই বিলিভ যে আমরা বিসিবি থেকে যে অ্যাকশনটা নিয়েছি এটা একটা স্ট্রিক্ট একটা অ্যাকশন নিয়েছি যে কোনো ধরনের ক্রিকেটের সাথে শুধু মহিলাদের না পুরুষ সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ব্যান করা হয়েছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। প্রথম জয়ের খোঁজে বিসিএলে মাঠে নামবে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। আগের ম্যাচের ভুল সূত্রে জয় পেতে মরিয়া মধ্যাঞ্চল, জানিয়েছেন পেসার রিপন মণ্ডল। ছাড় দিতে নারাজ পূর্বাঞ্চলও। ব্যাট বলে জ্বলে ওঠার প্রত্যাশায় কোচ তালহা জুবায়ের। রাজশাহীতে আরেক ম্যাচে মাঠে নামবে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। ম্যাচ দুটি মাঠে গড়াবে সকাল ৯টায়। প্রথম ম্যাচে ২৬৭ রান ডিফেন্ড করতে ব্যর্থ হওয়া মধ্যাঞ্চল শক্তি বাড়িয়েছে বোলিং বিভাগে। এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরি আর অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরেছেন টাইগার পেসার। এদিন অনুশীলনে সময় দিয়েছেন স্পট বোলিংয়ে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কাজ করেছেন তাসকিনকে নিয়ে। পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নামার আগে তার অন্তর্ভুক্তি শক্তি যোগাবে দলটায়। তাছাড়াও পেস বিভাগে আছেন রিপন মণ্ডল, আবু হায়দার রনিরা। রাকিবুল হাসান, মুসাদ্দেক সৈকতরা দায়িত্বে স্পিন বিভাগের। ব্যাট হাতে ছন্দ দেখাতে হবে সাইফ হাসান, মাহফিজুল, অঙ্কনদের। তবে আগের ম্যাচের ভুল শুধরে জয় পেতে মরিয়া মধ্যাঞ্চল। তো যেহেতু ফার্স্ট ম্যাচটা চলে গেছে, আমরা ভালো করতে পারিনি, সো ওইটা নিয়ে আর ভাবতেছি না। যেহেতু আমাদের সামনে একটা সুযোগ আছে, আমরা এই ম্যাচটা নিয়ে ভাবতেছি। আর উইকেট আমরা জানি বগুড়ার উইকেট সবসময় স্পোর্টিং হয়, সো আমাদের কাছে মনে হচ্ছে যে উইকেটটা ভালোই হবে। যেহেতু আমরা বোলাররা যদি ভালো স্টার্ট করতে পারি বা আমরা ব্যাটসম্যানরা যদি ভালো স্টার্ট করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। তাসকিন ভাইয়ের মতো একজন বোলার যদি দলে খেলে, সো আমরা যারা ইয়ং আছি বা অপোনেন্ট টিমের জন্য এটা একটা চিন্তার কারণ থাকবে। সো আমার কাছে মনে হয় যে আমরা যে 3জন পেসার আছি বা 4জন যে কয়জনই আছি, সবাই খুবই ভালো। সো তাসকিন ভাই থাকাতে আরেকটু শক্তিশালী। পূর্বাঞ্চল অবশ্য প্রথম ম্যাচে বেশি ভুগেছে সাইফুদ্দিনের বোলিং নিয়ে। 10 ওভারে 2 উইকেট নিলেও 98 রান দিয়েছেন ডানহাতি পেসার। এই ম্যাচে মাঠে নামার আগে মাথা ব্যথার কারণ তার বোলিং। ব্যাটাররা রান পাননি। এই ম্যাচে জয় পেতে হলে পারভেজ ইমন, জাকির, শামীম পাটোয়ারিদের খেলতে হবে লম্বা ইনিংস। কোচ তালহা জুবায়ের অবশ্য আশাবাদী ভুল থেকে শিক্ষা নেবেন শিষ্যরা। 330 রান চেস করতে গেলে ব্যাটসম্যানেরও মাথার মধ্যে একটা জিনিস ঘুরে যে আসলে কতটুকু মারতে হবে, কতটুকু খেলতে হবে। সো ওই 50 ওভার কিন্তু অনেক বড় সময়। সো এই ধৈর্যটাই রাখতে হবে যে আমরা যেন উইকেট হাতে রেখে লাস্ট 10 ওভারে ঢুকতে পারি। আপনি যখন জানবেন যে উইকেটে জান আছে, তখন আপনি এফোর্টটা দিতে চাইবেন। সো বগুড়া শুধু না, রাজশাহী আর এই বগুড়ার উইকেটটা এমন উইকেট যে আপনি যদি বলার হয়ে ভালো জায়গায় বল করেন তো আপনি ভালো, একটু লুজ বল পড়লে ওইটা আবার ব্যাটসম্যানের জন্য খুব ইজি হয়ে যায়। সো আপনি আসলে জানতে পারবেন যে আমার কোন জায়গাটায় ল্যাকিংস, আমার অ্যাকুরেসিতে কতখানি সমস্যা, কিংবা আমি কোথায় চাচ্ছি আর কোথায় করতে পারছি না। বিগ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ ও উত্তরাঞ্চল। প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দলই। দক্ষিণাঞ্চল দলটা গঠিত তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে। বোলিংয়ে যেমন আছেন মুস্তাফিজের মতো বোলার, তেমনি রুয়েল মিয়ার মতো তরুণ। ব্যাটিংয়ে ভরসা থাকবে আফিফ, মেহেদি মিরাজ, সোহান, সৌম্যদের উপর। প্রথম ম্যাচেই শতকের দেখা পেয়েছেন আকবর আলী। এই দলে আছেন লিটন দাস, হাবিবুর রহমান সোহান, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্তরা। একরকম জাতীয় দল বললে ভুল হবে না। বোলিংয়ে শরীফুল, নাহিদ রানা, মুগ্ধ, তাইজুল, সাকলাইন, শেখ মাহিদিরা। এই দলটার বিপক্ষে জয় পাওয়া কঠিনই হবে দক্ষিণাঞ্চলের জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইন ও ম্যাকাইয়ে টেস্ট খেলবে টাইগাররা। চূড়ান্ত হচ্ছে আগস্টে অজিদের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজের সূচি। ডারউইনের মাডারা স্টেডিয়ামে প্রথম টেস্ট 13 আগস্ট। গ্রেট ব্যারিয়ার রিফে দ্বিতীয় টেস্ট হবে 22 থেকে 26 আগস্ট। নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসন্ন এই টেস্টে সিরিজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের অন্তর্ভুক্ত। মুস্তাফিজ ইস্যু ও নিরাপত্তার শঙ্কায় ভেস্তে গেছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। তবে বিশ্বকাপ খেলা না হলেও এ বছরটা ব্যস্ত সূচিতে ঠাসা টাইগারদের। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবছর আসবে বাংলাদেশ সফরে। আগস্টে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশও। এবার 2 ম্যাচের টেস্ট সিরিজের সূচিও চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে এই সিরিজ হওয়ার কথা ছিল 2027 সালের মার্চে। সে সময় খেলা হলে অস্ট্রেলিয়ার মূল ভেন্যুতে খেলার সুযোগ পেত টাইগাররা। কিন্তু টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে মার্চে ইংল্যান্ডের সঙ্গে বিশেষ একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফর তাই এগিয়ে আনা হয়েছে এবছর আগস্টে। সবশেষ 2003 সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার 2 টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। 2020 সালেও বাংলাদেশের টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ায়, তবে কোভিডের কারণে বাতিল হয়ে যায়। 2 টেস্টের ভেন্যু ও সম্ভাব্য সময়ে আগেই জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট হবে ডারউইন ও ম্যাকাইতে। ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু আগামী 13 আগস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট 22 আগস্ট থেকে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এ 2 টেস্ট খেলবে টাইগাররা। এর আগে একবারই অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই সফরেও প্রথম টেস্ট হয়েছিল ডারউইনে, পরেরটা কেয়ার্সে। তবে এগুলোর কোনোটি অস্ট্রেলিয়ার মূল টেস্ট ভেন্যু নয়। মূলত নিয়মিত ক্রিকেট মৌসুম শুরুর আগে কোনো সিরিজ হলেই নর্দার্ন টেরিটরিতে তা আয়োজন করে থাকে দেশটির ক্রিকেট বোর্ড। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকাল পুরোপুরি শুরু হয় না বলে এই সময়ে আগেও খেলা হয়েছে নর্দার্ন টেরিটরিতে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ব্যস্ততা শুরু হবে অজিদের। দীর্ঘদিন ধরে খেলা হয় না এখানে। সংস্কার করে আধুনিক রূপে গড়ে তোলা হয়েছে এই মাঠ। তবে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে এখানে নিয়মিতই। গত আগস্টে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দিয়ে ছেলেদের ক্রিকেটেও যাত্রা শুরু হয় এখানে। এবার বাংলাদেশের ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে 10,000 দর্শক ধারণ ক্ষমতার এই মাঠের। পারভিন আক্তার, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের ব্লকবাস্টার ফাইট আজ মুখোমুখি হতে যাচ্ছে আসরের 2 অপরাজিত দল সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে আপসহীন প্রোটিয়া ও ক্যারিবীয়রা আহমেদাবাদে সুপার 8-এর বিগ ম্যাচ মাঠে গড়াবে বিকেল 3:30টায়। ক্ল্যাশ অফ হেভিওয়েটস। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে এবারের টি-20 বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী 2 দল সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আসরে এখন পর্যন্ত অপরাজিত 2 দলই। তবে সে অপ্রতিরোধ্য যাত্রায় ছেদ পড়বে যে কোনো এক দলের। সেমিফাইনালের পথ সুগম করতে কেউ কাউকে ছাড় দেবে না নিশ্চিত। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে 2 টিমই। আসরের সর্বোচ্চ এবং টি-20 বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ 254 রানের দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। হারিয়েছে 107 রানের ব্যবধানে। আর সাউথ আফ্রিকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের দম্ভ চূর্ণ করেছে 76 রানে জিতে। শীর্ষ 8-এর গ্রুপ 1-এ +5.350 নেট রান রেট নিয়ে শীর্ষে ক্যারিবীয়রা, +3.800 নিয়ে 2-এ প্রোটিয়ারা। বিগ ম্যাচের আগে স্পটলাইটে মার্কো ইয়ানসেন। আহমেদাবাদে সবশেষ 2 ম্যাচে 8 উইকেট নিয়েছেন এই প্রোচিয়া পেসার, যার মধ্যে 5টি নিয়েছেন পাওয়ার প্লেতে। ক্যারিবীয় টপ অর্ডারেও আঘাত হানতে চাইবেন ইয়ানসেন রাবাদারা। স্পিন আক্রমণের প্রাণ অভিজ্ঞ কেশব মহারাজ। ব্যাটিংয়ে আস্থার প্রতীক ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাফস, এডেন মার্ক্রামরা। অলরাউন্ড পারফরমেন্স উপহার দিতে চাইবেন করবিন বোশ। উইন্ডিজের মূল অস্ত্র পাওয়ার হিটিং। দীর্ঘদিন পর আবারও তাদের সেই চেনা রূপ দেখা যাচ্ছে। শিমরন হেটমায়ার, রহমান পাওয়েলরা খেলছেন মারকুটে ঢঙে। 219 রান নিয়ে এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হেটমায়ার। সাউথ এশিয়ান কন্ডিশনে উইকেট এনে দিচ্ছেন স্পিনার আকিল হোসেন, গুদাকেশ মতিরা। সাউথ আফ্রিকার ব্যাটিং অর্ডারে বেশ কিছু বাঁহাতি থাকায় ডানহাতি স্পিনার রোস্টন চেইসকেও দেখা যেতে পারে এ ম্যাচে। সংক্ষিপ্ত ফরম্যাটে এই 2 দলের লড়াই বেশিরভাগ সময়ই উপভোগ্য হয়। মুখোমুখি 29 দেখায় 15 জয় ওয়েস্ট ইন্ডিজের, 14টিতে জিতেছে সাউথ আফ্রিকা। যদিও টি-20 বিশ্বকাপে আধিপত্য আফ্রিকান জায়ান্টদের, 5 দেখায় 4টিতেই জিতেছে তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবারে ফুটবলের খবর। জাতীয় দলের ফুটবলারদের যে বেতন কাঠামোর আওতায় আনার প্রস্তাব করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তার ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তার মতে এই ধরনের উদ্যোগ খেলোয়াড়দের মাঝে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে। ফুটবলারদের আয়ের একমাত্র উৎস ক্লাব। জাতীয় দলে খেলে ম্যাচ ফি এবং উইনিং বোনাস বাদে নেই অর্থ আয়ের অন্য কোনো সুযোগ। যে নিয়মে এবার পরিবর্তন আনতে চলেছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রায় দীর্ঘ 1.5 যুগের ফুটবল ক্যারিয়ার ছিল আমিনুল হকের, তাই তার কার্যতালিকায় প্রাধান্য পেয়েছে ফুটবলারদের স্বার্থ। নারী পুরুষ উভয় দলের অন্তত 26 জন করে নিয়ে আসতে চান বেতন কাঠামোর আওতায়। যে উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আমিনুল ভাই অনেক বছর ন্যাশনাল টিমে খেলছে, কিন্তু উনি নিজে বুঝতে পারছে অনেক বছর খেলতেছে, ওরা তো কোনো বেতন পাচ্ছে না। সো আই থিঙ্ক মানে ধন্যবাদ জানাবো কে আমিনুল ভাই, কারণ এটা দরকার ছিল। কারণ আমরা দেখতেছি এখন মহিলা টিমে ওরা
পাইতেছে, কিন্তু মেন স্ট্রিম এখনো কিছু পাই না। অবশ্য ফুটবলারদের এই বেতন একেবারে স্থায়ী নয়। পারফর্ম করে জাতীয় দলে থাকতে পারলেই মিলবে এই সুবিধা, বাদ পড়লে অপেক্ষা করতে হবে পরবর্তী কলের। যে বিষয়টি ফুটবলারদের মাঝে প্রতিদ্বন্দ্বিতার ইতিবাচক মানসিকতা তৈরি করবে বলে মনে করেন জামাল। অফকোর্স কম্পিটিশন বাড়বে। ওভারঅল আমি মনে করি এটা একটা এক্সট্রা মোটিভেশন খেলার জন্য। আমরা তো বাংলাদেশ রিপ্রেজেন্ট করি, সো অফকোর্স আমরা চাই যে ম্যাচ আছে ওই সব ম্যাচ আমরা দিতে পারবো। বাট অফকোর্স এটা উইন উইন, যেটা আপনি বলছেন, ইউ গিভ ব্লাড ইউ টেক ব্লাড, এরকম। আগামী 31 মার্চ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শেষ হবে হাভিয়ার কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি। গুঞ্জন দুপক্ষই নাকি সম্মত এই সম্পর্ক আরও 1 বছর বাড়াতে। যদিও বাফুফের অবস্থান ছিল কাবরেরার পারফরমেন্স মূল্যায়ন করেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। এই ইস্যুতে অবশ্য কৌশলী অবস্থান জাতীয় দলের অধিনায়কের। আসলে আমি জানি না উনি কি থাকতে চায় না থাকতে চায়, এটা আমি বলতে পারি না। বাট অফকোর্স উনি আমার সাথে অনেক বছর থাকছিল, সো হি নোজ এভরিবাডি না, সো এইটা একটা পজিটিভ সাইন, সব কিছু জানে। বাট আসলে ডিসিশন আমি কমেন্ট করব না। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচ দিয়েই চলমান সাইকেল শেষ করবে বাংলাদেশ। জাতীয় দলের পরবর্তী প্রস্তুতি সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে। সম্ভাবনা আছে দক্ষিণ এশিয়ার এই বিশ্বকাপের হোস্ট হতে পারে বাংলাদেশ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনে সভাপতি পদে লড়বেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। ঐতিহ্যবাহী ক্লাবটির হারানো গৌরব ফেরাতে চান তিনি। আমি মোহামেডান ক্লাবের সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম নিয়েছি। সকল সদস্যদের কাছে আমার আবেদন থাকবে, আমরা একটা পরিচ্ছন্ন ক্রীড়াঙ্গন করতে চাই। অতীতে যেমনিভাবে বিভিন্ন ক্লাবে ক্যাসিনো করে ক্রীড়াঙ্গনকে কলুষিত করা, ক্রীড়াঙ্গনে যদি জুয়া মাদক ঢুকে যায় তাহলে তো আর ক্রীড়াঙ্গন থাকে না। এর থেকে দেশকে রক্ষা করার জন্য আমাদের একটা উদ্যোগ থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি বিকেএসপি না করতেন তাইলে এই বাংলাদেশের কৃতি ক্রীড়াবিদদের জন্ম হতো না। উনি ঢাকা স্টেডিয়ামকে আধুনিক স্টেডিয়াম না করলে, ফ্লাড লাইট না লাগালে এখানে রাত দিন খেলা হতো না। ক্রীড়াঙ্গনকে উনি অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। আজকে আমরা আবার চাই এই মোহামেডান ক্লাবকে সামনে রেখে বাংলাদেশের সকল মানুষের আশা প্রত্যাশা যেন একটা স্বচ্ছ ক্রীড়াঙ্গন হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞের স্মৃতি অম্লান রাখতে কাজ করবে সরকার। জাতীয় নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির অভিশংসন চান বিরোধী দলীয় চিফ হুইপ। 69% হ্যাঁ ভোট প্রদান করে জনগণ পরিবর্তনের পক্ষে বললেন ডক্টর শফিকুর রহমান। জাতীয় নির্বাচন শেষে সংরক্ষিত নারী আসন নিয়ে দৌড়ঝাঁপ, নীতি নির্ধারকদের সঙ্গে বাড়িয়েছেন যোগাযোগ। দুঃসময়ের কর্মীদের সম্মান জানানো উচিত বলছে বিএনপির নারী নেতৃত্ব। এবং পাঠক প্রকাশকের মহোৎসব অমর 21 বইমেলা শুরু হচ্ছে আজ। সম্পন্ন হচ্ছে সব ধরনের প্রস্তুতি। বরাবরের মতোই শুক্র ও শনিবার থাকছে শিশু প্রহর। এ ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ অর্জিতা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।